শনশন বাতাসে রাস্তার দুই পাশের গাছগুলো নিচের দিকে হেলে পড়ছে। জঙ্গলের রাস্তার মাঝখানে গাড়ি রেখে জামশেদ ফারুকী ঘুমিয়ে আছে। বিষয়টা কোহিনূরের ঠিক হজম হচ্ছে না। লোকটা অসুস্থ নয়তো ওনার সঙ্গে খারাপ কিছু হয়েছে। বাতাসে কোনো এক আগন্তুকের গায়ের ঝাঁঝালো সুবাস ভেসে আসছে। কোহিনূর চোখ বন্ধ করে কিছু বোঝার চেষ্টা করল। তারপর দ্রুত সাইদকে বলে উঠল, সাইদ, দরজা খোলার ব্যবস্থা করো। ওনাকে কেউ বশ করতে চাইছে। ওর উদ্দেশ্য ভালো না। দ্রুত এখান থেকে যেতে হবে। দ্রুত করো প্লিজ। সাইদ মুহূর্তের মধ্যেই ভেতরে গিয়ে দরজা খুলে দিল। কোহিনূর ভেতরে গিয়ে জামশেদ ফারুকীর মুখটা নিজের হাতের তালুতে নিয়ে মৃদু শব্দে ডাকল, চাচ্চু, তুমি ঠিক আছো? তুমি এখানে কেন এসেছো? কথা বলো প্লিজ। কোহিনূরের ডাকে লোকটা সাড়া দিল না। যেমন ছিল তেমনই আছে। সাইদ পাশ থেকে পানির বোতলটা এগিয়ে দিয়ে বলল, পানি ছিটিয়ে দাও, হয়তো জ্ঞান হারিয়েছে। কে এমন করতে পারে নূর? তোমার কাউকে কি সন্দেহ হচ্ছে? কোহিনূর পানির বোতল থেকে পানি ছিটাতে ছিটাতে উত্তর দিল, জানি না কিছু। আমি শুধু অনুমান করে বলেছি বাতাসে ওর গন্ধ আছে। তবে যে এমন করতে চাইছে সে নিশ্চয়ই বন্ধু কেউ হবে না। কোনো খারাপ মতলব আছে। বুঝতে পারছি না। তুমি খোঁজ করো। কোহিনূরের কথা শেষ হলো না, জামশেদ চোখের পাতা নাড়াচাড়া করছে। সাইদ মাথাটা ওর দিকে ঝুঁকিয়ে রেখেছে। কোহিনূর আবারও ডাকল, চাচ্চু, তুমি ঠিক আছো? চাচ্চু, শুনতে পাচ্ছ আমার কথা? জামশেদ ধীরগতিতে চোখ খুলে চাইল। মাথাটা কেমন ভার হয়ে আছে। চোখে ঝাপসা দেখছে। কয়েক সেকেন্ড পরে সবটা ঠিক হতেই সামনে তাকিয়েও চমকে উঠল। দুজন পরিচিত মুখ ওর দিকে ঝুঁকে আছে। কিন্তু কিভাবে এটা সম্ভব? জামশেদ দ্রুতগতিতে উঠে সোজা হয়ে বসল। আনমনে নিজের ডান হাতটা কোহিনূরের মুখে স্পর্শ করে কাঁপা কাঁপা ওষ্ঠ নাড়িয়ে ফিসফিস করে বলল, কোহিনূর। কোহিনূর ঠোঁট কামড়ে হাসল। চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। তবে হাসি হাসি ভাবটা বজায় রাখল। ওর এক চোখে আনন্দ, অন্য চোখে দুঃখ। জামশেদ ওকে 2 হাতে আগলে নিয়ে কেঁদে উঠল। এতদিন কোথায় ছিলে তুমি? তোমাকে ছাড়া আমরা কেমন ছিলাম জানো তুমি? ভীষণ দুঃখ দিয়েছ তুমি আমাদের। কেন এমন করলে তুমি? জানতে না তোমাকে কতটা ভালোবাসি? ইচ্ছে করে কষ্ট দিলে আমি জানি তো। কোহিনূর চোখ বন্ধ করে অভিযোগগুলো শুনছে। মানুষটা ওকে কতটা স্নেহ করত। ভেবেছিল কখনো আর চিরচেনা মানুষগুলোকে দেখতে পাবে না। তবুও দেখা হলো। কোহিনূরের রহস্য কেউ যদি একবার জানতে পারত, তবে কেউ কখনো কোহিনূরকে চাইতো না। কোহিনূর কখনো ধ্বংস হয়নি, আর হবেও না যতদিন সৃষ্টিকর্তা না চাইবে। এই রহস্য শুধুমাত্র কোহিনূর জানে। এই রহস্যের সন্ধান করতে গেলে শত শত রহস্য সামনে আসবে। কথাগুলো ভেবেও মৃদু হাসল। ওর ধ্যান ভাঙল জামশেদের আওয়াজ শুনে। কথা বলতে বলেছি নূর, চুপ করে আছো কেন? চাচ্চু, পরিস্থিতি ঠিক ছিল না। রহস্য আমাকে ঘিরে রেখেছিল। এখনো কিছু কিছু বিষয় আমি মনে করতে পারছি না। তাছাড়া আমি এতদিন জাগ্রত ছিলাম না। তোমাকে বিস্তারিত পরে বলবো। এখন বলো, তুমি নির্জন রাস্তায় কি করছো? জামশেদ ওর কথায় থমকে গেল। আশেপাশে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, আমি এই রাস্তায় কখন এসেছি মনে পড়ছে না নূর। আমি অফিস থেকে বাসায় ফিরলাম, তারপর রাস্তার একজন মহিলা সাহায্য চেয়েছিল। আমি ওকে সাহায্য করতে গাড়িতে তুলে নিয়েছিলাম। তারপর আর কিছু মনে নেই। ও কে ছিল তুমি বলতে পারবে? কোহিনূর জামশেদের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে চোখের পাপড়ি নাড়িয়ে বলল, চিন্তা করো না, আমি জেনে নেব। এখন বাড়িতে গিয়ে বিশ্রাম করতে হবে। ডাক্তার দেখিয়ে নেবে, তোমার শরীর ঠিক নেই। শরীর দুর্বল দেখেই ও সহজে তোমাকে বশ করতে পেরেছে। যাই হোক, বাড়িতে ফিরবে না? জামশেদ বাচ্চাদের মতো আবদার করে বসল। কোহিনূর হেসে উঠে কিছু একটা ভেবে চোখ বন্ধ করে বলল, আজ না গেলে হয় না চাচ্চু। ওই বাড়িতে আমি অজান্তেই 2 দিন থেকে এসেছি।
কিছু রহস্যের সমাধান করতে মন উতলা হয়েছে। আমাকে নিয়ে নতুন খেলা শুরু হয়েছে, যেটার সমাধান করা অতি জরুরি। দুজন নিরপরাধ মানুষ কষ্টে আছেন, তাদের উদ্ধার করতে হবে। জামশেদ প্রতিবাদ করে বলে উঠল, সব হবে, কিন্তু সেটা সুলতান ভিলাতে থেকে হবে। আমি নিজে তোমাকে সাহায্য করব। তবুও প্লিজ চলো নূর, মা আমার। আচ্ছা যাচ্ছি। তোমাকে ফিরিয়ে দিতে মন সাড়া দিচ্ছে না। জামশেদ খুশিতে লাফিয়ে উঠল। কোহিনূর ওনাকে পাশে বসিয়ে ড্রাইভ করছে। সাইদ পেছনে বসে এটা ওটা বলছে। কথা বলতে বলতে ওরা শহরে প্রবেশ করল। সুলতান ভিলা ঠিক আগের মতোই আছে, কোনো পরিবর্তন হয়নি। বাড়ির সামনে গিয়ে কোহিনূর গাড়ির গতি কমিয়ে বলল, আমি সবাইকে কি বলবো চাচ্চু, ঠিক বুঝতে পারছি না। কেমন জানি লাগছে। তুমি আগে আগে যাও প্লিজ। এই বাড়িটা তোমার, এই বাড়ির মানুষগুলো তোমার নিজের। কোহিনূরের জন্মরহস্যের সঙ্গে সুলতান পরিবার জড়িয়ে আছে। কেউ ইচ্ছে করলেও কখনো আর কোহিনূরকে এই পরিবার থেকে দূরে রাখতে পারবে না। এটা তুমি খুব ভালো করেই জানো। কোহিনূর রহস্য আজ অবধি সঠিকভাবে কেউ জানতে পেরেছে বলে আমার মনে হয় না। তাই সবাই কোহিনূরকে নিয়ে লোভ করে। কোহিনূর আসলে কি এটাই তো কেউ জানে না। চলো ভেতরে যাবে। কোহিনূর কোনো উত্তর দিল না। গাড়ি সুলতান ভিলার গেট দিয়ে ভেতরে প্রবেশ করল। গাড়ি থামতেই জামশেদ বেরিয়ে আসলো। দোতলায় দৃষ্টি দাঁড়িয়েছিল, হঠাৎ বাবার গাড়ি দেখেও ছুটে আসছে। কোহিনূর সেদিকে তাকিয়ে হাসল। জামশেদ ওর হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে সামনে এগিয়ে আসলো। কলিং বেল বাজানোর দরকার হলো না, দৃষ্টি দরজা খুলে দিয়ে ঝাঁপিয়ে পড়ল বাবার বুকে। জামশেদ ওকে এক হাতে জড়িয়ে নিয়ে খানিকটা পরে ছেড়ে দিয়ে বলল, বাড়ির সবাইকে ডেকে আনো, চমৎকার একটা গিফট আছে সকলের জন্য। দৃষ্টি বাবার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে পাশ ফিরে ভ্রু কুঁচকে ফেলল। বাবার সঙ্গে দাঁড়িয়ে থাকা অতুলনীয় সুন্দরী মেয়েটাকে দেখে চেনার চেষ্টা করল। প্রশ্ন জাগলো, এত সুন্দর কোনো মেয়ে হয়? ওর ধ্যান ভাঙল পেছন থেকে আলফার কণ্ঠ শুনে। ওর পেছনে এসে দাঁড়িয়েছে ছেলেটা। জামশেদ মজা নিচ্ছে চুপচাপ। দুই ভাই বোন মনোযোগ দিয়ে কোহিনূরকে দেখছে। আলফা কোহিনূরকে মুখ বাঁধা অবস্থায় দেখেছিল, তাই চেনা চেনা লাগলেও চিনতে পারছে না। হঠাৎ পেছন থেকে মৃদু কণ্ঠে আওয়াজ আসলো, নূর তুমি? সকলে পেছনে ফিরে চাইল। অধরা দাঁড়িয়ে আছে, ওর চোখ ছলছল করছে। কয়েক সেকেন্ড অতিবাহিত হলো এভাবেই। তারপর এক প্রকার দৌড়ে গিয়ে মেয়েকে নিজের সঙ্গে জড়িয়ে নিয়ে কেঁদে উঠল। কোথায় ছিলে তুমি? মাকে ছেড়ে চলে গিয়েছিলে, একবার আমাদের কথাও ভাবলে না? কোহিনূর দুই হাতে অধরাকে আগলে নিয়ে বলল, আবারও ফিরে এসেছি। বারবার ফিরে আসবো যদি না কোহিনূরের চিরতরে ধ্বংস হয়। শরীরের মৃত্যু হলেও কোহিনূরের হবে না। কত যন্ত্রণা একবার ভাবো। ফিরেছ, এটাই তো আমাদের কাছে অনেক। কতটা বছর পথ চেয়ে আছি। চিন্তা করো না, এবার আর হারিয়ে যাচ্ছি না। অধরা কোহিনূরের কপালে চুমু দিয়ে আলফার সামনে নিয়ে আসলো। তারপর ওষ্ঠ নাড়িয়ে অমায়িক হেসে বলল, তোমার ভাই, তুমি চলে যাওয়ার পরে ওর জন্যই আমার বেঁচে থাকা। কোহিনূর আলফাকে জড়িয়ে ধরে ফিসফিস করে বলল, আমার ভাই। আলফার চোখে মুখে বিস্ময় খেলা করছে। বোনের বিষয়ের অনেক কিছুই জানা আছে, কিন্তু এটা কিভাবে সম্ভব? একজন মৃত মানুষ ফিরে এসেছে। তাছাড়া কোহিনূরের যখন মৃত্যু হয়েছিল তখন আলফার জন্মও হয়নি। যদি ওর মৃত্যু না হয় তবুও একটা কথা থেকেই যাচ্ছে, বয়স বাড়েনি কেন? সবটা কেমন গুলিয়ে যাচ্ছে। কোহিনূর আলফার দিকে চেয়ে পুনরায় বলল, তোমার সব প্রশ্নের উত্তর আমার কাছে আছে। তোমার মনে নানা রকম প্রশ্ন উকিঝুঁকি কাটছে, আমি সেটা জানি। একটু সময় দাও, সব উত্তর পাবে তুমি। বোনকে মেনে নিতে কি তোমার অসুবিধা আছে? কোহিনূরের কথা শুনে আলফা মাথা নাড়িয়ে পুনরায় ওকে জড়িয়ে ধরে দীর্ঘশ্বাস ফেলে বলল, কখনো না। তুমি আমার নিজের বোন, তাতে একটু সন্দেহ নেই আমার। মনে কিছু প্রশ্ন জেগেছে, কিন্তু বিশ্বাস করো,
তোমাকে মেনে নিতে আমার সামান্য পরিমাণ অসুবিধাও নেই। আমি কতটা খুশি জানো? এত সুইট আর কিউট দেখতে আমার একটা বোন আছে। ছবিতে তোমাকে দেখেছি আমি। সব সময় আফসোস হতো যদি সামনে থেকে দেখতে পেতাম। আমার আফসোসটা পূরণ হলো। কোহিনূর ভাইয়ের মাথায় হাত রেখে উত্তর দিল, তোমার সঙ্গে পরে কথা বলবো। সব প্রশ্নের উত্তর দেব, ঠিক আছে? আলফা ওকে ছেড়ে দিয়ে মাথা নাড়ালো। সাইদ পাশ থেকে সবাইকে দেখছে। মালকিনকে কতদিন পরে দেখতে পাচ্ছে সামনে থেকে। আনন্দে ওর চোখ থেকে পানি ঝরছে। মালকিনের তৈরি মিষ্টির স্বাদ এখনো মুখে লেগে আছে। এতকাল ওয়াসিম খানের তৈরি মায়াকক্ষে আটকে থেকে খাওয়া সব লাটে উঠেছিল। মনে মনে ভয়ঙ্কর একটা গালি দিল ওয়াসিম খানকে উদ্দেশ্য করে। বাড়িতে আনন্দ অনুষ্ঠানে জুবায়ের নেই, অফিসের কাজে বাইরে আছে। অধরা মেয়েকে ছেড়ে কিচেনে গিয়ে তোড়জোড় করছে সাইদের মিষ্টি আর কোহিনূরের পছন্দের খাবার তৈরি করতে। ডাইনিং রুমের সোফা জুড়ে ভাই বোনেরা আড্ডায় মেতেছে। কোহিনূর মন দিয়ে দৃষ্টি আর আলফার কথাবার্তা শুনছে। সাইদ আনমনা। ওর মন বলছে এই খুশিটা বেশিক্ষণ থাকবে না, কিছু হতে চলেছে। কিন্তু কি? থমথমে মুখ নিয়ে বসে আছে জুবায়ের। গালিবের ফাইল নেড়েচেড়ে একটা ছবিও সামনে এসেছে। বহুকাল পূর্বে মেয়েটাকেও টাকা দিয়ে রাজি করিয়েছিল নিজের একটা কাজে, কিন্তু কাজটা সম্পূর্ণ হয়নি। মেয়েটা প্রসেস শুরুর মাঝামাঝিতেই হঠাৎ গায়েব হয়ে গিয়েছিল। রেজাল্টও শোনা হয়নি। জুবায়ের অস্থির হয়ে উঠেছে। সবটা কেমন এলোমেলো লাগছে। ওর জীবনে এত রহস্য কেন কে জানে। মেয়েটাকে পেলে সবটা জানা যেত। তাছাড়া গালিব নিখোঁজ আছে, ওকে পেলেও কিছুটা জানতে পারত। কথাগুলো ভাবতে ভাবতেও ফাইল নিয়ে বেরিয়ে আসলো। 3 ঘন্টা ধরে এই ফাইল নিয়ে বসে আছে। গালিব সম্পর্কে জানতে গিয়ে বেশ কিছু তথ্য সামনে এসেছে। সবচেয়ে চমকপ্রদ ঘটনা হলো গালিবের মেয়েটার জন্ম রহস্য। লোকটা নিজের স্ত্রী সুস্থ স্বাভাবিক রেখেও কেন এভাবে বাচ্চা নিয়েছিল? স্ত্রীকে অধিক ভালোবাসার জন্য, নাকি এর পেছনে কোনো কাহিনী ছিল? এসবটা জানতে গিয়ে জুবায়ের সেই মেয়েটার ছবি পেয়েছে, যাকে ও নিজেও ডেকেছিল। বেশ রাত হয়েছে। অধরা কয়েকবার ফোন করেছিল কিছু একটা সারপ্রাইজ আছে। জুবায়ের কথাগুলো ভেবে গাড়িতে গিয়ে বসল। বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল অফিস থেকে। নির্জন রাস্তায় গাড়ি চলছে। ঠান্ডা আবহাওয়ার জন্য রাস্তা বেশ ফাঁকা। হয়তো তুষারপাত ঘটবে। কিছুটা দূরে আসার পরে হঠাৎ গাড়ির সামনে থেকে একটা মহিলা হাত নাড়িয়ে সাহায্য চাইল। জুবায়ের দ্রুত গাড়ি থামিয়ে জানালার কাঁচ উঠিয়ে মাথার বাইরে এনে দেখার চেষ্টা করল। ওর থেকে কিছুটা দূরে একজন এলোমেলো চুলের মহিলা দাঁড়িয়ে আছে। মহিলার চেহারা দেখে বুঝল উনি এখানকার, কিন্তু অদ্ভুত মেয়েটার ঠোঁটের একপাশে সামান্য কাটা, সেখান থেকে রক্ত গড়িয়ে পড়ছে। ফর্সা মুখে থাপ্পড়ের দাগ জ্বলজ্বল করছে। নাকের মাথা লাল হয়ে আছে, কান্নাকাটি করেছে হয়তো। জুবায়ের অবাক হলো মেয়েটাকে দেখে। কি হয়েছে ওর সঙ্গে জানার জন্য আগ্রহ তৈরি হলো। ও দরজা খুলে দিয়ে মেয়েটাকে বসার জন্য অনুমতি দিল। মেয়েটা সময় নষ্ট করেনি, সঙ্গে সঙ্গে হুড়মুড় করে ভেতরে এসে বসল। জুবায়ের কিছুটা ভড়কে গেল, কিন্তু সামলে নিয়ে জিজ্ঞাসা করল, কোথায় যাবেন? সঙ্গে সঙ্গে রিনরিনে মেয়েলি কণ্ঠে উত্তর আসলো, আপনি যেখানে যাবেন সেখানে। পাশে বসে থাকা অচেনা রমণীর কণ্ঠটা জুবায়ের কাছে কেমন চেনা চেনা মনে হচ্ছে। মেয়েটাকে পুনরায় দেখার জন্য জুবায়ের পাশ ফিরে ভ্রু কুঁচকে ফেলল। বয়সের সঙ্গে সঙ্গে মানুষের আদলের পরিবর্তন ঘটে। মেয়েটাকে ওর খুব চেনা একজনের সঙ্গে মেলানোর চেষ্টা করতে চমকে উঠল। সঙ্গে সঙ্গে মেয়েটা ফুঁপে উঠে অভিযোগের সুরে বলে উঠল, কেন করলে এমনটা জুবায়ের? তোমাকে ভালোবেসে আমি কি অন্যায় করেছিলাম বলতে পারো? ওরা আমাকে এতগুলো বছর আটকে রেখেছিল। তুমি জানো ওরা আমাকে কিভাবে নির্যাতন করেছে? শুধুমাত্র তোমাকে ভালোবাসার অপরাধে। তুমি দিব্যি আছো আমাকে ভুলে। কেন জুবায়ের, কেন? সুলতান জুবায়ের ফারুকী কথা দিয়ে কথা রাখে না? তুমি না আমাকে কথা দিয়েছিলে আমাকে সঙ্গে নিয়ে বাঁচবে?
আমরা ছোট একটা সংসার সাজাবো, তবে সবটা কি তোমার ছলনা ছিল? বহুকাল পরে নিজের প্রাক্তন প্রেমিকাকে দেখে হতবম্ব জুবায়ের। গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। হুট করে ওর মনে হলো জুহি মারা গিয়েছিল। তবে ফিরে আসলো কিভাবে? তাছাড়া জুহির সঙ্গে ওর বয়ফ্রেন্ড ছিল, সেও কি তবে মিথ্যা ছিল? কথাগুলো ভেবেও মুখটা কঠিন করে উত্তর দিল, বেঈমানদের কথা রাখা না রাখা সব সমান। তাছাড়া তুমি না মারা গিয়েছিলে? তোমার বয়ফ্রেন্ড আর তোমাকে কে জানি মেরে সুইমিং পুলে ফেলে গিয়েছিল। আমার চোখের সামনে ঘটেছিল, আমি দেখেছি সবটা। ও রিয়েলি? তবে জেনে নাও সত্যিটা, ওটা আমি ছিলাম না। একরকম দেখতে হলেই কি সেটা আমি হয়ে যাব? ওটা আমার বোন ছিল। আমরা তিন বোন দেখতে প্রায় একই রকম। মারা যাওয়ার পরে ওর চেহারার আদল পরিবর্তন হয়ে গিয়েছিল। তবে এমনটা না যে তুমি বুঝতে পারবে না। তুমি ওকে কাছ থেকে দেখেছিলে, নাকি খবর পেয়ে চলে এসেছিলে? কোনটা? একটু যদি খোঁজ খবর করতে আমাকে এভাবে বন্দি থাকতে হতো না। তোমার জন্য ওরা আমাকে আটকে রেখেছিল। তারপর যখন প্রয়োজন শেষ হলো, অমনি কোথাও একটা পাচার করে দিল। কত কষ্ট হয়েছে তোমার কাছে আসতে, যদি সেটা তুমি জানতে। আমার অন্যায়টা কি বলবে জুবায়ের? শুধুমাত্র তোমাকে ভালোবাসার জন্য আমি সবটা হারিয়ে এখন পথে পথে ঘুরছি। আমার দোষী তুমি। তোমাকে ক্ষমা করব না আমি, কখনোই না। জুবায়ের ভেতরটা কেমন আনচান করছে। তবে সেটা পাশে বসে থাকা মেয়েটার জন্য না। নিজের ঘরে অবস্থান করা চমৎকার সেই মেয়েটার জন্য, যার জাদুকরি ছোঁয়া পেয়ে জীবনের মানে খুঁজে পেয়েছিল। মেয়েটাকে পেয়ে ভালোবাসা কি বুঝতে পেরেছিল। নিজের কৃতকর্মের জন্য প্রচণ্ড খারাপ লাগছে। অধরা কিভাবে বিষয়টা মেনে নেবে বুঝতেই পারছে না। দিশেহারা অবস্থা, কোনো রকমে নিজেকে শান্ত করতে পারছে না। জুবায়েরকে চুপচাপ দেখে জুহি ফুলে উঠল। ঝাঁঝালো কণ্ঠে পুনরায় বলল, চুপচাপ থেকে কি প্রমাণ করতে চাইছো সুলতান জুবায়ের ফারুকী? একজন ভণ্ড প্রেমিক, কথা দিয়ে কথা রাখে না। আচ্ছা, তুমি বিয়ে করেছো তাই না? যাই হোক, আমাকে নিয়ে চলো তোমার বাড়িতে। তোমার দ্বিতীয় স্ত্রী হতে আমার অসুবিধা নেই। খুব ভালোবাসি তোমাকে জুবায়ের, প্রচণ্ড ভালোবাসি। তোমাকে ছেড়ে আমি আর বাঁচতে পারবো না, বিশ্বাস করো। জুহির কথা শুনে জুবায়ের চমকে উঠল। দ্বিতীয় স্ত্রী মানে কি? কখনো না। সুলতান জুবায়ের ফারুকী অধরাকে ছাড়া কাউকেই নিজের স্ত্রী হিসেবে মানতে পারবে না, কখনো না। কত টাকার প্রয়োজন তোমার? 1 কোটি, 2 কোটি, নাকি আরও বেশি? আচ্ছা যাও, 10 কোটি ফাইনাল। আমার বোকামির জন্য তোমাকে ভুগতে হয়েছে, তাই আমি 10 কোটিতে তোমার সঙ্গে ডিল করলাম। এই টাকায় তুমি বাকিটা জীবন আরামদায়কভাবে কাটিয়ে দিতে পারবে। শহরের বাইরে আমার ফার্ম হাউসটা আছে, তুমি চাইলে নিতে পারো। প্রমিস, যে কোনো দরকারে সাহায্য করব। কিন্তু প্লিজ আমার দ্বিতীয় স্ত্রী হওয়ার স্বপ্নটা দেখো না। আমার ঘরে একজন বাঘিনী আছে, বিশ্বাস করো। আমার হৃদয়ের বন্ধ খাঁচায় তার বসবাস ছাড়া সেখানে কেউ নেই। তোমার জন্য খারাপ লাগছে, কিন্তু ভালোবাসাটা আসছে না। তুমি আমার কাছে বিশেষ সমান, আমার শান্তি তোমাতে নেই। জুবায়ের এক নিঃশ্বাসে সবটা বলে মাথা খানিকটা ঝুঁকে উত্তরের আশায় চুপ করল। জুহি হতবম্ব হয়ে তাকিয়ে আছে। যে একটা সময় ওর জন্য পাগল ছিল, মরিয়া হয়ে উঠেছিল, যাকে পাওয়ার জন্য অচেনা একটা মেয়েকে বিয়ে পর্যন্ত করেছিল, সে ছেলেটা আজ বলছে ও নাকি বিশ্বের মতো। মানুষের জীবনে ভালোবাসা বলতে কি কিছু নেই? জুহি রেগে গিয়ে বলল, সুলতান জুবায়ের ফারুকীকে ভালোবাসার মূল্য মাত্র 10 কোটি টাকায় চুকাতে হবে? চমৎকার, তোমার লজ্জা করছে না? একটা সময় তুমি আমার জন্য কতটা পাগল ছিলে মনে আছে তোমার? পুরাতন কথা মনে করিয়ে লাভ নেই। পুরাতন কথাবার্তা মনে করাতে আসলে তোমাকে আমি একটা টাকাও দেব না, প্রমিস। খালি হাতে তোমাকে ফিরতে হবে। স্বার্থের জন্য নিজের প্রেমিকের বিয়ে দিতে তোমার অসুবিধা হয় না, আর আমি নিজের হৃদয়ের অংশ বিবাহিত স্ত্রীর জন্য তোমার মতো মেয়েকে টাকা অফার করতে আসলেই দোষ? যাই হোক, নামো আমার গাড়ি থেকে। টাকা তোমার অ্যাকাউন্টে চলে যাবে, চিন্তা নেই। জুবায়ের খানিকটা তেড়ে উঠেছে জুহির আচরণ দেখে। নামবো না কি করবে?
আমি তোমার জন্য এতটা কষ্ট পেলাম আর তুমি এখন আমাকে দোষারোপ করছো। মানবতার খাতিরে হলেও একটু ভালো ব্যবহার তোমার থেকে আমি আশা করেছিলাম। ভেবেছিলাম জুবায়ের ফারুকী হয়তো এখনও আমাকে ভালোবাসে। আমারই ভুল। যাই হোক, আমাকে ওরা খোঁজ করছে, সেখান থেকে আমি পালিয়ে এসেছি। প্লিজ তোমার বাড়িতে কয়েকদিন থাকতে দাও, পরে আমি চলে যাব। জুবায়ের চুপচাপ মেয়েটার অনুরোধ শুনল, তারপর গাড়ি ছেড়ে দিয়ে গভীর চিন্তায় মগ্ন হলো। পাশের মেয়েটার মুখে রহস্যময় হাসি ফুটে উঠেছে। গাড়ির কাছে সূক্ষ্ম একটা আলোর গোলক জ্বলজ্বল করতে করতে জুবায়েরের কপালে সোজা গিয়ে মিলিয়ে গেল। কোহিনূরের কক্ষে বসে আছে দৃষ্টি আর আলফা। বোনকে পেয়ে দুজনেই প্রচণ্ড খুশি। সাঈদ বেলকনিতে দাঁড়িয়ে আছে। ভাই বোনদের কথার মধ্যে হঠাৎ দৃষ্টিকে উদ্দেশ্য করে কোহিনূর বলে উঠল, মাহিম রেজওয়ানকে চেনো? তোমাকে প্রপোজ করেছে। আমি তার কথা বলছি। কোহিনূরের কথা শুনে দৃষ্টির লজ্জা পেল, তবে আলফা খানিকটা অবাক হয়েছে। দৃষ্টির উত্তরের আগেও বলে উঠল, পার্টিতে দেখা হয়েছিল, কিন্তু একদিন দেখে কাউকে প্রপোজ কিভাবে সম্ভব? লোকটার মাথা ঠিক আছে তো? কোহিনূর আলফার কথাটা এড়িয়ে গিয়ে দৃষ্টির দিকে মনোযোগ দিল। মেয়েটা হঠাৎ চঞ্চল হয়ে উঠল। ঘন ঘন চোখের পাপড়ি নাড়িয়ে বলল, এই জন্যই আমি ওনাকে হ্যাঁ না কিছুই বলিনি। সত্যি ওনার জন্য আমার মনে কিছু নেই। বন্ধুদের জন্য ওনাকে ঝুলিয়ে মজা নিয়েছি। খুব সরি। আলফা দৃষ্টির মাথায় থাপ্পড় বসিয়ে দিয়ে কটাক্ষ করে উত্তর দিল, পেতনি ভুলভাল কাজকর্ম করে আমাদের হাড় দুর্বল করা তোর স্বভাব। দেখতে বাচ্চা কিন্তু বুদ্ধি ভয়ঙ্কর। কোহিনূর হাতের মুঠো শক্ত করে বলল, ওর থেকে দূরে থাকো, তোমার জন্য ভালো হবে। আমার বোন কিছুতেই মাহিম রিজওয়ানের বাড়িতে যাবে না। সুলতান পরিবারের মেয়েরা সস্তা না। তোমরা কথা বলো, আমি আসছি। কোহিনূর কথা শেষ করে অপেক্ষা করল না। মন আনচান করছে, কিছু একটা হচ্ছে। কোহিনূর সোজাসুজি বেলকনিতে গিয়ে সাঈদের পাশে গিয়ে বলল, সাঈদ, বাতাসে কিসের একটা ইঙ্গিত দিচ্ছে বলো তো? মন অস্থির হচ্ছে। ওর টার্গেট করে সফল হয়েছে নূর। আমি যেতে যেতে সবটা শেষ। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমরা দুজনেই ঠিক করে ফেলব। সাঈদের এলোমেলো কথাবার্তা শুনে কোহিনূর অবাক হলো। বুঝতে না পেরে জিজ্ঞেস করল, বুঝিয়ে বলো কি হয়েছে? সাঈদ উত্তর দিতে পারল না। তার আগেই নিচ থেকে অধরার কণ্ঠ ভেসে আসলো। কোহিনূর দ্রুত গতিতে বেরিয়ে এসে করিডোরে দাঁড়িয়ে পড়ল। নিচে জুবায়েরের সঙ্গে একজন মহিলা দাঁড়িয়ে আছে। মায়ের মুখটা দেখে ও ভ্রু কুঁচকে ফেলল। কষ্ট পাচ্ছে কেন বুঝতেই পারছে না। জুহিকে নিয়ে এক প্রকার বাধ্য হয়ে জুবায়ের বাড়িতে ফিরেছে। অধরা এক পলক দেখে একগাদা প্রশ্ন ছুড়ে দিল জুবায়েরকে উদ্দেশ্য করে, ওকে এতদিন পর কিভাবে পেয়েছেন? ও মারা যায়নি, তবে কোথায় ছিল? আপনি ওকে বাড়িতে কেন এনেছেন? ওর পরিবার কোথায়? জুবায়ের মলিন কণ্ঠে উত্তর দিল, কেউ ওকে আটকে রেখেছিল, সেখানে ছিল এতদিন। আজ পালিয়ে এসেছে, আমার সঙ্গে রাস্তায় দেখা। মেয়েটা অসহায়, যাওয়ার জায়গা নেই, সাহায্য চেয়েছে, তাই এনেছি। আজ থেকেও এখানেই থাকবে। ওর জন্য রুমের ব্যবস্থা করো। মেয়েটা না খেয়ে আছে, খেতে দাও। জুবায়েরের এত কেয়ার দেখে অধরার মাথায় আগুন জ্বলে উঠল। বরের প্রাক্তনকে দেখে চুল ছিঁড়তে ইচ্ছে করছিল, তবুও রাগ নিয়ন্ত্রণে ছিল। হঠাৎ জুবায়েরের আলগা পিরিতি দেখে সহ্য হলো না। ঝাঁঝালো কণ্ঠে বলল, আমাকে বলতে হবে না, আমি সবটা জানি। রুবাইদা, এই মেয়েকে গেস্ট রুমে নিয়ে যাও। দরকারি ওষুধ আর পোশাক দাও, আমি খাবার দিচ্ছি। অধরা কাজের মেয়েকে ডেকে দিয়ে হনহন করে কিচেনের দিকে চলে গেল। জুবায়ের চোখ বন্ধ করে রাগ নিয়ন্ত্রণ করল। অধরার উপরে বিরক্ত লাগছে হঠাৎ করে। এভাবে কাজের মেয়ের উপরে সবটা ছেড়ে দিয়ে কিভাবে চলে যেতে পারে ও ভাবতেই পারছে না। তাই নিজেই জুহিকে নিয়ে গেস্ট রুমের দিকে এগিয়ে গেল। জামশেদ অবাক হলো ভাইয়ের ব্যবহার দেখে। বাইরে থেকে এসে আগে জুবায়ের অধরাকে নিয়ে নিজেদের কক্ষে প্রবেশ করে। যাই হয়ে যাক, দুজনের মধ্যে কখনো সামান্যতম ভুল বোঝাবুঝির ঠাঁই হয় না।
সেখানে আজ গার্লফ্রেন্ড পেয়ে বউকে ভুলে গেল, নাকি কাহিনী ভিন্ন? জামশেদ কৌতূহলী হয়ে আশেপাশে তাকিয়ে হঠাৎ কোহিনূরের দিকেও নজর গেল। মেয়েটা ইশারায় ওকে ডাকছে। জুহির ঝামেলায় কোহিনূরের খবরটা জুবায়েরকে দেওয়াও হয়নি। জামশেদ অপেক্ষা করল না, সোজা উপরে গিয়ে কোহিনূরের কাছে গিয়ে থামল। কি হচ্ছে বলো তো? জুবায়ের অদ্ভুত আচরণ করছে না? করতে দাও চাচ্চু। আপাতত আমার খবর এখানে প্রকাশ করো না। সবাইকে নিষেধ করো আমি ফিরেছি এটা বাইরের কাউকে বা বাবাকে না জানাতে। দারুণ মজা হবে। একজনকে সামনে আনতে চলেছি। যা হচ্ছে হতে দাও। জামশেদ অবাক হয়ে তাকিয়ে আছে। কিছু একটা ভেবে উত্তর দিল, জুবায়েরকে টার্গেট করা হয়েছে। আল্লাহ, এবার বুঝেছি। কি হবে এখন? কিছু হবে না। ওরা সুলতান জুবায়ের ফারুকীকে চিনতে পারেনি, এবার চিনবে। ভদ্রলোক যা রাগী, ওনাকে কিভাবে নিয়ন্ত্রণ করবে এটাই দেখতে চাইছি। তুমি দেখে যাও, মজা পাবে। আমি সামলাতে পারবো, ভরসা রাখো। চাচ্চু, তোমাদের অফিসে আগামীকাল থেকে 2 দিন আমি যাচ্ছি। কোনো অসুবিধা নেই তো? কোহিনূরের আবদার শুনে জামশেদ হাসল। ওর মাথায় হাত রেখে উত্তর দিল, আরে ধুর, কিসের আমাদের অফিস? সবটা তোমার, মানে আমার মায়ের। ওয়াসিম খান উঠে পড়ে লেগেছে আমাদের পেছনে। জানি না কিসের শত্রুতা। আমি দেখে নেব, তুমি চিন্তা করো না। তুমি শুধু বাড়ির দিকে নজর রাখো। ছোট আম্মুকে টাইম দাও। 2 দিন ফ্রি বলতে পারো, তারপর আবারও কাজে লেগে পড়বে। জামশেদ উল্লাসপূর্ণভাবে বলে উঠল, 2 দিন টাইম মানে আমার ঈদ। জামশেদ কোহিনূরকে জড়িয়ে ধরে পুনরায় বলল, ঈদ মোবারক আম্মা। কোহিনূরের হাসি পাচ্ছে লোকটার পাগলামি দেখে। জামশেদ ওকে ছেড়ে দিয়ে ঘরের দিকে ছুটল। কাজের প্রেসারে জীবন ছন্নছাড়া টাইপ হয়ে আছে। 2 দিন ছুটি মানে বিশাল কিছু। এই টাকা পয়সার চাপে পড়ে সুখ নামক অদৃশ্য বস্তুটা গায়েব হয়ে গিয়েছিল। জামশেদ শান্তি পেল, কোহিনূর সবটা দেখবে বলেছে। কোহিনূর সেদিকে তাকিয়ে গেস্ট রুমের দিকে উকি দিল। জুবায়ের জুহির কাটা জায়গায় ওষুধ লাগিয়ে পরিধেয় পোশাক দিয়ে তবেই বের হলো। ততক্ষণে অধরা খাবার নিয়ে জুহির রুমে গিয়ে হাজির। কি হবে কে জানে। কোহিনূর দীর্ঘশ্বাস ফেলে কক্ষের দিকে চলে গেল। মধ্যরাতে জুবায়ের গভীর ঘুমে অচেতন হয়ে আছে। বাইরে ঝড় বৃষ্টি চলছে। ইদানিং রাতে ঝড় বৃষ্টি হচ্ছে, নয়তো তুষারপাত। আবহাওয়া খারাপ থাকে। হঠাৎ জানালার কাছে বিকট শব্দ হওয়ার দরুন জুবায়েরের ঘুম ভেঙে গেল। ও চোখ খুলে পিটপিট করে অভ্যেসগতভাবে পাশে হাত রেখে অধরাকে খোঁজ করল, কিন্তু পেল না। বিছানা শূন্য, অধরা নেই। জুবায়ের তার ভ্রু কুঁচকে ফেলল। রাতে রুমে আসার পরে আর বাইরে যাওয়া হয়নি। রুমে এসে বিছানায় বসতেই রাজ্যের ঘুম এসে ভর করেছিল চোখে, তাই অধরার খোঁজ করা হয়নি। মেয়েটা অভিমান করে রুমে আসেনি এমনটা কখনো হয় না। জুবায়েরের প্রচুর রাগ হলো অধরার উপরে। সামান্য কারণে এমন রিয়্যাক্ট করছে। কথাটা ভেবেও বিছানা থেকে নেমে কক্ষ থেকে বেরিয়ে আসলো। নির্জন সুলতান ভিলা আজ কেমন রহস্যপুরীতে পরিণত হয়েছে। আবছা আলোতে কেমন জানি অচেনা অচেনা লাগছে। জুবায়ের সেসব পাত্তা দিল না। আলফার কক্ষের সামনে থেকে ফিরে তারপর কিছু একটা ভেবে ডাইনিং রুমের দিকে এগিয়ে আসলো। সিঁড়ির মাঝামাঝিতে এসে জুবায়ের অবাক হলো। দরজা খোলা, বাইরে থেকে আবছা আলো আসছে। বাইরে পা ফেলে বুঝলো বৃষ্টি থেমে সত্যি মেঘ কেটে আকাশে থালার মতো চাঁদ উঠেছে। জ্যোৎস্না ছড়িয়ে পড়েছে চারদিকে। জুবায়ের উতলা হলো অধরার জন্য। রাগারাগি না হলে আজ এই রাতটা দুজনে সুখের করে তুলতে পারত। হাতে হাত রেখে বেরিয়ে পড়ত জ্যোৎস্না বিলাস করতে। কথাটা ভেবেও দীর্ঘশ্বাস ফেলে বাগানের দিকে এগিয়ে আসলো। সামনে বাগানের শেষের দিকে গেটের কাছাকাছিতে টেনিস কোর্ট বসানো হয়েছে। আলফার দৃষ্টির সুযোগ পেলে খেলতে লেগে পড়ে। ছেলেমেয়ে দুটো বাড়ির প্রাণ। জুবায়ের সেদিকে এগিয়ে এসে থমকে গেল। ওর থেকে কিছুটা দূরে অধরা বসে আছে। আবছা আলোতে চিনতে ওর অসুবিধা হচ্ছে না। মেয়েটার শাড়ি পরেছে।
শাড়ির আঁচল খানিকটা ঘাসের উপর ছড়িয়ে আছে। খোলা চুল বাতাসে এলোমেলো হয়ে উঠছে। জুবায়ের দ্রুতগতিতে প্রেয়সীর পাশে দাঁড়িয়ে পড়ল। ভাবল পেছন থেকে দুই হাতে আগলে নেবে, তার আগে মেয়েটার চুলের গন্ধ নিয়ে খানিকটা ঝুঁকে এসে থমকে গেল। কপালে চিন্তার রেখা দেখা গেল। তারপর নিজের হাতটা মুঠোয় পুরে পুরুষালী কঠিন আওয়াজে জিজ্ঞাসা করল, কে তুমি? জুবায়েরের প্রশ্ন শুনে অধরা হুট করে পেছনে ফিরে অবাক হয়ে উত্তর দিল, প্রাক্তনকে পেয়ে বউকে ভুলে গিয়েছ? আমাকে চিনতে পারছো না? পুরুষ মানুষ এমনই হয়, জানা আছে, সব জানা আছে তাই না? একদম লুচ্চা টাইপ। মেয়েটার কথা শেষ হলো না, জুবায়ের ঠাটিয়ে একটা থাপ্পড় বসিয়ে দিল ওর গালে। দ্বিতীয় থাপ্পড় দিতে গিয়ে দাঁত কিটমিট করে বলল, জুবায়ের ফারুকী বউ ছাড়া কারো সঙ্গে লুচ্চামি করে না। বহুকাল আগে একটা পাপ করেছিলাম, তারপর থেকে ভালো হয়ে গিয়েছি। আমার বউয়ের আদল নিলে কেউ শরীরের গন্ধ চুলের গন্ধ এক করতে পারবে? ওই গন্ধ আমার শরীরের রন্ধে রন্ধে ছড়িয়ে আছে। কে তুই বল? জুবায়েরের থাপ্পড়ে মেয়েটার নাজেহাল অবস্থা। ছাড়া পেয়ে ছুট লাগালো। মুহূর্তের মধ্যেই হারিয়ে গেল অন্ধকারে। দোতলায় দাঁড়িয়ে সবটা দেখল কোহিনূর। জুবায়েরের উপরে একটা প্রহর, কোনো জাদুশক্তি কাজ করবে না। কিন্তু তারপর ফোনের দিকে চেয়ে আছে ইমরোজ। অচেনা নাম্বার থেকে টেক্সট এসেছে। বক্ষস্থলে বহমান প্রেমগাথার পরিপূর্ণতা লিখতে এসে গেছি প্রিয়তম। প্রস্তুতি পর্ব শেষ, দেখা হচ্ছে। সুলতান গ্রুপের অফিস কক্ষে ম্যানেজার আলভিয়ার সামনে বসে আছে কোহিনূর। অধীর আগ্রহ নিয়ে আলভিয়ার সামনে বসে থাকা চমৎকার মেয়েটিকে দেখছে। পূর্বে বহুবার কোহিনূর সম্পর্কে শুনেছিল, আজ প্রথমবার সামনে থেকে দেখতে পেয়ে চমকে উঠল। ধ্যান ভাঙল দরজা খোলার আওয়াজ শুনে। গুটি গুটি পায়ে কালো কোট পরিহিত মধ্যবয়সী একটা লোক ভেতরে প্রবেশ করল। সঙ্গে ওনার নানা রকম ফাইল। আলভিয়া উঠে গিয়ে লোকটাকে স্বাগতম জানিয়ে বসতে বলল। কোহিনূর তখনও চুপচাপ আছে। হাতে কলমটা ঘুরিয়ে ঘুরিয়ে গভীর মনোযোগ দিয়ে দেখছে। হয়তো কোনো রহস্য বা বাস্তব জীবনের পাটিগণিত মেলাতে ব্যস্ত। মধ্যবয়সী লোকটা এখানকার নামকরা উকিল। নির্জনতা কাটিয়ে লোকটার সামনে ফাইল খুলে বললেন, ম্যাম, আপনার কথা অনুযায়ী আমি ফাইল তৈরি করেছি, কোর্টে পেপার পাঠিয়েও দিয়েছি। এখন ওনাদের প্রতিক্রিয়া দেখার অপেক্ষা। আপনি 100% নিশ্চিন্ত থাকুন, আমরা কেস জিতব। সঙ্গে কানাকড়ি পর্যন্ত আপনাকে ফেরত দিতে বাধ্য ওরা। উকিলের কথায় কোহিনূর খুশি হলো। চটপট পায়ের উপর থেকে পা নামিয়ে ফাইলটা হাতে নিয়ে বলল, আপনি মন দিয়ে কাজ করুন, যা লাগবে আমাকে বলবেন, সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন। মোট কথা, রিজু শিকদারের সমস্ত সম্পত্তি কিন্তু আমার চাই, যেভাবেই হোক। সামান্য পরিমাণ শস্যদানাও যেন অবশিষ্ট না থাকে। সঙ্গে নওশাদ বাড়ির সম্পত্তি অবৈধভাবে ভোগ দখলের অপরাধে ওনাদের নামে মামলা ঠুকে দিন আগে। জি ম্যাম, আপনার কথা মতোই কাজ হয়ে যাবে। আমি কি এখন আসবো ম্যাম? নিশ্চয়ই, তবে কাজকর্মে অবহেলা কিন্তু আমি মানব না উকিল সাহেব। আপনার গাফিলতির জন্য যদি আমাকে হাঁটতে হয়, তবে সেটা আপনার জন্য খুব একটা সুখের হবে না। আমি মেয়েটা মোটেও সুবিধার না। কোহিনূরের ঠান্ডা মাথার হুমকি শুনে উকিল সাহেব থতমত খেয়ে গেলেন। মেয়েটা চোখে মুখে কথা বলছে। নেহায়েত একটা বাচ্চা মেয়ে, তবুও কথার তেজ আছে। জুবায়ের ফারুকী আর অধরা বাড়ির মেয়ে, এর থেকে ভালো কী বা আশা করা যায়? দুজনে যেমন, তার মেয়েটাও তেমন। লোকটা বিড়বিড় করতে করতে প্রস্থান করল। আলভিয়া এভাবে মুখ খুলল, ম্যাম, আমার মাথায় কিছুই ঢুকছে না, সবটা একটু বলবেন প্লিজ। রিজু শিকদারের নামে মামলা করবেন, বিষয়টা কেমন হয়ে যাবে না? মিডিয়ায় প্রচুর তোলপাড় হবে। তাছাড়া ওনাদের সঙ্গে আমাদের কোনো কাজ হয়নি। শিকদার রিজওয়ান মাহিম ছেলেটা অনেক পরিশ্রমী, তাই জুবায়ের স্যার চেয়েছিলেন ওনার সঙ্গে কাজ করতে। কিন্তু আপনি? কোহিনূর মৃদু হেসে উত্তর দিল, নিজের কোম্পানির সঙ্গে আবার কিসের ডিল আলভিয়া? ওদের সবটা আমাদের। শিকদার পরিবারের সঙ্গে আমার পুরাতন হিসাব জমা হয়ে আছে। আপনি বরং অন্য কাজে মনোযোগ দিন।
খুব দ্রুতই খান কোম্পানির এমডির সঙ্গে আমার মিটিংয়ের ব্যবস্থা করুন। বিষয়টা পাবলিক করবেন না। লাভিকে পুলিশ ধরেছে। কোম্পানির সঙ্গে বাটপারি করার জন্য তার জেল হয়েছে। আমাদের অর্থ আমরা পেয়ে গিয়েছি, কিন্তু এর পেছনে যে আছে তাকে সামনে আনতে হবে। যদি সোজা কথা মানতে রাজি না হয় তবে হুমকি দেবেন। আমরা ওনাদের বিষয়ে মুখ খুলব। তখন কিন্তু বিষয়টা মোটেও শোভনীয় হবে না। জি ম্যাম, বুঝতে পেরেছি। দারুণ বুদ্ধি আপনার। সবটা পরিষ্কার বুঝেছি। ম্যানেজার আর সময় নষ্ট না করে দ্রুতই বেরিয়ে গেল। কোহিনূর সেদিকে চেয়ে ফাইলটা বন্ধ করে সিটে হেলান দিল। সাইদ ওর পাশে দাঁড়িয়ে এতক্ষণ সবটা শুনছিল। কক্ষ জুড়ে আবারও নীরবতা নেমে এসেছে। কিছু একটা ভেবে কোহিনূরের ওষ্ঠের হাসি রেখা মিলিয়ে রাগ দেখা গেল। সাইদ, বাড়ির অবস্থা কেমন? শরবতের মধ্যে ঘুমের ওষুধ মিক্স করে আঙ্কেলকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আপাতত ঘুমিয়ে আছেন। তবে ওনার প্রাক্তন আয়েশ করে মালকিনের খাতির যত্ন গ্রহণ করছেন। জানি না কতক্ষণ উনি সহ্য করবেন, তারপর ঝাড়ু তুলবেন আমি শিওর। অধরা বাড়ি কিছুতেই জুবায়ের ফারুকীর বিরুদ্ধে যাবে না সাইদ। মেয়েটাকে সহ্য না হলেও ক্ষতি করবে না, এটা আমার বিশ্বাস। ওনাকে আমি চিনি। কিন্তু সুলতান জুবায়ের ফারুকীকে নিয়ে আমার একটু ভরসা নেই। বশ কেটে গেলে দেখে নিও গান ধরবে মেয়েটার কপালে। খুলি উড়িয়ে দিতেও সময় নেবে না। সাইদ শব্দ করে হেসে ফেলল কোহিনূরের কথা শুনে। জুবায়ের ফারুকী মানুষটাই এমন, ধৈর্য কম, ঝামেলা বাঁধলে মাথা ঠান্ডা রাখতে পারে না। কোহিনূরের ধ্যান শহরের অন্য প্রান্তে অবস্থান করা ব্যক্তির চিন্তায়। লোকটা কি করছে এখন? এদিকে ফোন হাতে বসে আছে ইমরোজ। মেজাজ প্রচুর খারাপ। কিছুক্ষণ আগে সুলতান গ্রুপের ম্যানেজারকে ফোন করে হুমকি দিয়ে রাজি করিয়েছে নাইটে মিটিংয়ের জন্য। লাভি পুলিশ হেফাজতে আছে। যে কোনো সময় গোপন তথ্য ফাঁস হতে পারে। নাম খারাপ হলে ব্যবসার লালবাতি জ্বলবে, তখন নিজেদের পরিকল্পনা সব ভেস্তে যাবে। এক প্রকার বাধ্য হয়ে রাজি হতে হয়েছে। দাদুর কাছে কথাটা চেপে যাবে, নয়তো ঝামেলা করবে। কথাগুলো ভেবেও চোখটা বন্ধ করল। সুলতানদের সম্পর্কে যা ভেবেছিল ওরা মোটেও তেমন না, বেশ চালাক। লাভিকে জুবায়ের ফারুকীর মিসেস যেভাবে ধরেছে, খবরটা শুনে ওর গলা শুকিয়ে এসেছিল। কি বিখ্যাত মহিলা! বাঙালিদের বুদ্ধি নিয়ে আগে সন্দেহ করলেও এখন আর করে না। বেশ চালাক চতুর। নয়তো মহিলা হয়ে এভাবে দৌড়ে দৌড়ে আসামি ধরতে যে কেউ পারে না। তাছাড়া ভদ্রমহিলার বয়স নেহায়েত কমও না। এলোথেলো চিন্তা ইমরোজকে পাগল করে তুলেছে। গতকাল রাতের অদ্ভুত টাইপের টেক্সট নিয়ে ভাবতে গিয়ে রাতে ঘুম হয়নি। অসংখ্যবার ফোন করেছে কিন্তু নাম্বারটা বন্ধ। কেউ ফাজলামি করে এমন টেক্সট করবে বলে ওর মনে হয়নি। অতিরিক্ত ভাবতে গিয়ে রাগ হচ্ছে। ভেতর থেকে কিছু একটা লাফিয়ে বাইরে আসতে চাইছে, কিন্তু বিশেষ কারণে পারছে না। নির্জন রাত ছোট্ট টর্চ হাতে নিয়ে শিকদার হাউসের পেছনের গেট দিয়ে চুপচাপ বেরিয়ে আসলো অরিত্রী। শরীরে অসংখ্য আঁকাবাঁকা কালো দাগ, রক্ত জমাট বেঁধে আছে। রিজু ওকে ইচ্ছে মতো পিটিয়েছে, যার দরুন শরীর ব্যথাতে নড়াচড়া করতে পারছে না। জ্বর এসেছে। কাঁদতে কাঁদতে চোখ লাল হয়ে আছে। এলোমেলো চুলগুলো লেপ্টে আছে মুখের সঙ্গে, আর কিছুটা পিঠের দিকে ছড়িয়ে আছে। গায়ের ওড়নাটা অযত্নে পড়ে আছে কাঁধের একদিকে। লোভ মানুষকে ধ্বংস করে। মানুষ অধিকাংশ পাপ তার যৌবনের প্রারম্ভকালেই করে থাকে, তখন হিতাহিত জ্ঞান থাকে না। পার্থিব ভোগবিলাসে মানুষ দুনিয়া ভুলে যায়। অরিত্রের ক্ষেত্রেও তেমন হয়েছে। বেচারি রিজুর প্রেমে মজে গিয়ে গালিবের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গিয়ে নিজের দুঃখে অতল সাগরে ডুবে গেছে। শিক্ষিত হয়েও কখনো শিকদার হাউসের চৌকাঠ পেরিয়ে বাইরের জগতে পা রাখতে পারেনি। ধুকে ধুকে চার দেয়ালের মধ্যেই মরতে হয়েছে। নিজের অস্তিত্ব পৃথিবীতে নেই বললেই চলে। বাবা মা যোগাযোগ বন্ধ করেছে সেই কবে। কোহিনূর পালিয়ে গেছে, সেই দায় ওর উপরে পড়েছে। সুলতান গ্রুপের নোটিশ, সঙ্গে কোহিনূরের লাপাত্তা, সব মিলিয়ে রিজু রেগেছিল। বড় বউ বাইরে থেকে নিষেধ করেছিল, কিন্তু মনে মনে সে বড্ড খুশি। সতীন নিয়ে সংসার করতে কোনো মেয়েই চাইবে না।
অরিত্রী কথাগুলো ভেবে সামনে এগিয়ে গিয়ে পেছন ফিরে বাড়িটা আরেকবার দেখে নিল। কত বছর এখানে আছে, কেমন মায়া পড়ে গেছে। কথাগুলো ভেবেও দীর্ঘ নিঃশ্বাস ফেলল। যা ফেলে যাচ্ছে তা নিয়ে মায়া করে লাভ নেই। শিকদার হাউসের পেছনে বড় বড় গাছের সারি, গভীর জঙ্গল নেই, তবে মোটামুটি বড়সড় একটা বাগান। মানুষ অনায়াসে এখানে লুকিয়ে থাকতে পারে। এদিকে লোকজনের যাওয়া আসা খুব কম। বাগানের মাঝখান দিয়ে সরু চিকন রাস্তা। অরিত্রী রাস্তা ধরে কিছুটা গভীরে প্রবেশ করল। হাতে থাকা টর্চের আলো নিভু নিভু অবস্থা, চার্জ নেই। অরিত্রী নিচু একটা গাছের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। আশেপাশে তাকিয়ে আলোটা গাছের নিচে রেখে একটা চিকন ডাল ধরে উপরে ওঠার চেষ্টা করল। ওর থেকে খানিকটা দূরে একটা গাছের ডালে একজন তীক্ষ্ণ দৃষ্টিতে ওকে দেখছে। অরিত্রীর মনোযোগ নিজের কাজে, আশেপাশে তাকানোর কোনো সময় নেই। অনেক কষ্টের পরে সফল হলো গাছে উঠতে। অরিত্রী কোনো রকমে গাছের ডালে উঠে বসে গলা থেকে লম্বা ওড়নাটা খুলে নিয়ে পাশের ডালে বেঁধে মোটামুটি ফাঁস তৈরি করে নিল। এত কষ্ট, অপমান, লাঞ্ছনা নিয়ে পৃথিবীতে থাকার কোনো মানেই হয় না। প্রস্তুতি অনেক আগেই নিয়েছে। আজ এই পৃথিবী থেকে বিদায় নেবে। সব কিছুর একটা শেষ আছে। দেয়ালে পিঠ থেকে গিয়েছে, পিছিয়ে আসার কোনো সুযোগ নেই। অরিত্রীর চোখ থেকে পানি ঝরছে। ফাঁসটা গলাতে পরিয়ে নিয়ে চোখ বন্ধ করল। একটা ঝুল নিলে সবটা শেষ। এখানেও লাশ পচে গলে নষ্ট হলেও কেউ আসবে না। রিজুর শাস্তির জন্য অরিত্রী লম্বা একটা সুইসাইড নোট লিখে নিজের সঙ্গে রেখেছে। পুলিশ আসলে নিশ্চয়ই এটা সকলের চোখে পড়বে। কথাগুলো ভেবেও হুট করে লাফিয়ে পড়ল। ঠিক তখনই ওর সামনে ভয়ঙ্কর একটা মুখ ভেসে উঠল, যার এলোমেলো নাক, চোখ আর পচে যাওয়া শরীর। পচা মাংস থেকে বাজে গন্ধ আসছে। অরিত্রী তখন মরণ যন্ত্রণায় ছটফট করছে। চরমতম ভুল করে বসেছে, সেটাই মনে মনে আফসোস করছে। গলা আটকে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। চোখ বড় বড় হয়ে যাচ্ছে। মাথার মধ্যে ভোঁতা যন্ত্রণা হচ্ছে। ওর চোখে বাঁচার জন্য আকুলতা। ওকে এভাবে যন্ত্রণা পেতে দেখে লোকটা মজা পাচ্ছে। শব্দ করে হেসে ওকে আরও কষ্ট দিয়ে বলল, যথেষ্ট সময় ছিল ভাবার জন্য। আফসোসের সময় শেষ এখন। যা হবে তার জন্য শুধুমাত্র তুমি দোষী। ত্যাগ করা জীবনের প্রতি তোমার কোনো অধিকার থাকলো না। লোকটা এইটুকু বলেই থামল। তারপর খানিকটা পরে যখন সবটা নিথর হয়ে গেল, ওনার হাসির শব্দ থেমে গেল। অর্ধগলিত পচে যাওয়া পিশাচ নাকি অন্য কিছু কে জানে। অদ্ভুত লোকটা আলগোছে গাছের ডাল থেকে অরিত্রীর বাঁধা কাপড় সহ ওকে ঝুলন্ত অবস্থায় হাতের মুঠোয় নিয়ে অদৃশ্য হয়ে গেল। সঙ্গে সঙ্গে চারিদিকে আবারও সেই নির্জনতা নেমে আসলো। দক্ষিণের বাগান থেকে অদ্ভুত একটা প্রাণী অনবরত ডেকে বাগানের পরিবেশ রহস্যময় করে তুলেছে। এখানে হওয়া অদ্ভুত ঘটনার সাক্ষী সে। হয়তো সেটাই সবাইকে জানানোর চেষ্টা করছে। লোকটার উদ্দেশ্য বা পরিচয় কি? কি করবে সে অরিত্রীর সঙ্গে? কঠিন কোনো পাপে সামিল করবে নাকি এটাই এই লোকের নেশা? রেস্টুরেন্টে এসে পায়ের উপরে পা রেখে বসে আছে ইমরোজ খান। বারবার ঘড়িতে টাইম দেখতে দেখতে বিরক্ত হয়ে গেল। তবুও কাউকে দেখতে পাচ্ছে না। সুলতান গ্রুপের গুরুত্বপূর্ণ একজন আসছে এখানে, কিন্তু কে আসবে সেটা ম্যানেজার বলেনি। ওয়াসিম খানকে এখানে আসার কথাটা বলা হয়নি ভেবে বিরক্তিতে ইমরোজের মেজাজ খারাপ হচ্ছে। লাথি দিয়ে আসবাবপত্র ভেঙে চলে যেতে পারলে শান্তি লাগত। ইতিমধ্যে এক কাপ কফি শেষ করে আবারও অর্ডার করবে, ঠিক সেই সময় হন্তদন্ত হয়ে একটা মেয়ের সামনে এসে বসল। ইমরোজ সরাসরি সামনে বসা মেয়েটার মুখের দিকে তাকিয়ে চমকে উঠল। কিছুদিন আগে আলফা ফারুকীকে এই মেয়েটাই বাঁচিয়েছিল। অতি পরিচিত নাক, মুখ, চুল সবটা। বুকের মধ্যে অজানা কারণে ডিপ ডিপ করছে, যা আজ পর্যন্ত করেনি। ওর ধ্যান ভাঙল সামনে বসা অতি সুন্দর রমণীর ডিনডিনে সুরেলা আওয়াজ শুনে। মিস্টার ইমরোজ খান পাথর, নামটা ঠিক বললাম না? ইমরোজ কিছুটা অবাক হলো। পাথর নামটার সঙ্গে ওর তেমন কোনো পরিচয় নেই, তাই ভ্রু কুঁচকে বলল,
দুঃখিত, শুধু ইমরোজ খান। যাই হোক, আপনাকে ঠিক চিনতে পারলাম না। আপনার পরিচয়? ইমরোজের কথা শুনে কোহিনূরের ওষ্ঠে হাসি ফুটে উঠল। মেয়েটা অদ্ভুত সুন্দর করে হাসছে। এমন সর্বনাশা হাসির মানে কি ওর জানা নেই, তবে মনে হলো খুব পরিচিত কারো সঙ্গে মিলে যায়, কিন্তু কার সঙ্গে মনে করতে পারল না। কৌতূহল দমিয়ে রাখতে না পেরে প্রশ্ন করল, আপনার সঙ্গে আমার পূর্বে কখনো পরিচয় ছিল? আপনাকে ঠিক মনে করতে পারছি না। কে আপনি? আমি কে বা আমার পরিচয় কি সেসব পরে হবে। আগে বলুন, সুলতান গ্রুপের সঙ্গে কিসের শত্রুতা আপনার? হুদাই পিছনে পড়ে আছেন কেন? বোকা ছিলেন, এখনও আছেন। আপনার কোনো পরিবর্তন কখনো হবে না, তাই না? কোহিনূর হঠাৎ রেগে উঠল। শেষের কথাগুলো ও বেশ কঠিন চিত্তেই বলেছে। সেটা শুনে ইমরোজের ওকে ঘিরে তৈরি হওয়া সব ভালোবাসার অনুভূতি শেষ। ফুঁসে উঠে উত্তর দিল, প্রমাণ ছাড়া কথা বললে আমি কিন্তু আইনের সাহায্য নিতে বাধ্য হব। সম্মান দিয়ে কথা বলুন মিস। আপনি কি পুলিশের সাহায্য নেবেন? আমি নিজেই ভেবেছিলাম পুলিশে দেব আপনাদেরকে। আপনার দাদুর বয়স হয়েছে, কিন্তু শয়তানি বুদ্ধি যায়নি। ওনার পেটে পেটে শয়তানি বুদ্ধি লুকিয়ে আছে। তার নাতিরা আবার কেমন হবে বলে দিলাম। আর কখনো যদি সুলতান পরিবারের দিকে আঙুল তুলেছেন না, আমি সেই আঙুলটা কেটে নেব। চেনেন আমাকে? আপনার দাদুকে বলবেন সুলতানা কোহিনূর ফারুকীর সামনে আসতে। কোহিনূর ইচ্ছে করে আজে বাজে কথাবার্তা বলে ইমরোজকে রাগিয়ে দিচ্ছে, প্ল্যান করে এসেছে। ফলাফল হিসেবে ছেলেটা রেগে বোম হয়ে গেল। ফর্সা নাক লাল টুকটুক করছে, কপালে বিন্দু বিন্দু ঘাম। এসি চলছে তবুও ঘামছে। কোহিনূর আর চোখে সেটা দেখে নিল। আবারও কিছু বলবে ভাবল, তার আগেই ঠাস করে আওয়াজ শুনে চমকে গেল। ইমরোজ হাতের কাপটা মেঝেতে আছাড় দিয়ে দাঁড়িয়ে পড়ল। ওর শরীর ঠকঠক করে কাঁপছে। হয়তো বলার মতো কথা খুঁজে পাচ্ছে না। হঠাৎ ওর টেবিল চাপড়ে দাঁতে দাঁত লাগিয়ে হুঙ্কার ছেড়ে বলল, ইডিয়েট, তুমি আমাকে হুমকি দিচ্ছ? তুমি জানো আমি কে? তোমাকে পৃথিবী থেকে গায়েব করতে আমার সময় লাগবে না। আমার একটা ইশারায় তোমার শরীর ছিন্ন ভিন্ন হয়ে যাবে। বাচ্চা বলে ছেড়ে দিলাম, নয়তো নয়তো কি মিস্টার ইমরোজ খান? পাথরের কথা শেষ হলো না, কোহিনূরের চোখে চোখ রেখে প্রশ্নটা করে বসল। ইমরোজ খানিকটা থতমত খেল, কিন্তু সামলে নিয়ে উত্তর দিল, নয়তো আমি যেটা বলেছি সেটাই করতাম। ও আচ্ছা, কিভাবে করতেন? এভাবে? কোহিনূর মুখে বলতে বলতে ইমরোজের বুকে নিজের সরু নখটা বসিয়ে দিল। গরমের জন্য বেচারা পাতলা পোশাকে এসেছিল, সেই ফায়দা নিয়েছে কোহিনূর, যার দরুন খানিকটা আলতা রঙের টুকটুকে লাল তরল বেরিয়ে আসলো। মেয়েটার সাহস দেখে ইমরোজ হতবম্ব হয়ে বুকে হাত রেখে দাঁড়িয়ে আছে। রাগ করার বদলে কৌতূহল আর কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে। কি হচ্ছে সবটা কেমন এলোমেলো লাগছে। মাথায় যন্ত্রণা হচ্ছে। কি করবে বুঝতে পারছে না। এখানে আসার জন্য অনুশোচনা হচ্ছে। মেয়েটা মোটেও সুবিধার না। ধানি লঙ্কা যা ইচ্ছে করতে পারে। ইমরোজ নিজেকে নিয়ন্ত্রণ করে কপট রাগ দেখিয়ে বলল, তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি মেয়ে। যেখানে আমাকে দেখে সকলে ভয়ে জমে যায়, সেখানে তুমি আমাকে আঘাত করলে। বরাবরই আমি একটু বেয়াদব টাইপের। অনেকে আমাকে পছন্দ করে, আবার অনেকে করে না। তো আমার কি? কোহিনূর কি লোকেদের তোষামত করে চলবে? কখনোই না। আপনাকে বলে গেলাম, পরের বার কিছু করতে আসলে শতবার ভাবনা চিন্তা করে করবেন। হৃৎপিণ্ড নিয়ে খেলতে আমার আবার বেশ ভালো লাগে। আপনারটার দিকে আমার অনেক আগে থেকেই নজর আছে। সাবধানে চলবেন, এখন আসছি। তবে আকাম করলেই আমার দেখা পাবেন। কোহিনূর কথাটা বলে আর উত্তরের কোনো আশা করল না। ইমরোজ রেগে ফুলে আছে। রেস্টুরেন্টটা নিজের না হলে এতক্ষণ ধামাকা লাগিয়ে দিত। কোহিনূর যেমন এসেছিল তেমনইভাবে হাওয়ায় মিলিয়ে গেল। ইমরোজ নিজেকে আর ধরে রাখতে পারল না। লাথি বসিয়ে দিল টেবিলে। কর্মচারীগণ ততক্ষণে লাইন ধরে দাঁড়িয়ে আছে। মালিকের এমন অদ্ভুত ব্যবহারে ওরা ভয় পাচ্ছে। ইমরোজ কাউকেই কিছুই বলল না।
কোহিনূরের পিছু ছুটল। ছুটতে ছুটতে রাস্তায় নামলো, সেখানেও নেই। এভাবেও আরও খানিকটা ছুটে আসলো, তারপর আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। দৌড়াতে থাকলো মাইলের পর মাইল। বিশাল সমুদ্রের তীরে গিয়ে পৌঁছে গেল। তবুও চলছে। শরীর মচমচ করছে ব্যথাতে। শরীরের চামড়া ভেদ করে লম্বা লম্বা পশম গজাতে শুরু করলো। হাত পায়ের নখ খসে গিয়ে কেমন অদ্ভুত আকৃতি নিল। খানিকটা পরে পুরোপুরি অর্ধমানবে রূপ নিল। আকাশে পূর্ণিমার চাঁদ ঝলমল করছে। জোয়ারের ফলে সমুদ্রের পানি ফুলে উঠেছে। নির্জন সমুদ্রের তীরে অদৃশ্য এক অর্ধমানব চাঁদের দিকে মুখ করে হাঁটু ভাঁজ করে দাঁড়িয়ে আছে, যেটা দেখে দূরে দাঁড়িয়ে থাকা এক মানবীর ওষ্ঠে বাঁকা হাসি ফুটে উঠল। সামনে কি হতে চলেছে হয়তো সবটা ওর জানা। থমথমে মুখ নিয়ে রান্না করছে অধরা। জুবায়ের এখনো কক্ষে ঘুমিয়ে আছে। গতকাল থেকে লোকটার সঙ্গে ওর দেখা নেই। নিজের গার্লফ্রেন্ডকে বাড়িতে এনে ওর ঘাড়ে চাপিয়ে দিয়ে লোকটা আরাম করে কক্ষে ঘুমিয়ে আছে। যেটা ভাবলি ওর মেজাজ তরতর করে বাড়ছে। জামশেদ ডাইনিং রুমের সোফায় বসে ল্যাপটপ নিয়ে অফিসের মিটিং করছে। বেচারা কাজকর্ম করবে না বলেও থেমে থাকতে পারে না। অধরা ওর জন্য কফি তৈরি করে কিচেন থেকে বের হতেই জুহির সঙ্গে দেখা। অধরা সরু চোখে তাকিয়ে সাইড করে বেরিয়ে আসলো। যেখানে নিজের বরের ভাগ দিতে হতে পারে সেখানে সামান্য কিচেনের ভাগ, এটা তো সামান্য। জুহি ইতিমধ্যে একটা কাজের মেয়ের সঙ্গে ভাব জমিয়ে ফেলেছে। অধরা সেটা দেখেও দেখছে না। ও সোজা জামশেদের সামনে কফি রেখে বলল, বাড়িতে এই যাত্রাপালা কতদিন চলবে বলবেন ভাই? আর নিতে পারছি না। আপনার ভাইয়ের রুচি দেখলে না আমার বমি আসে। এই মেয়েকে বাড়িতে এনে দিব্যি ঘুমিয়ে আছে। কিভাবে পারছে একটু বলবেন? জামশেদ কফিটা তুলে নিয়ে অধরার দিকে চেয়ে উত্তর দিল, নিজেকে সামলাও। তুমি জানো না ভাই কেমন। বেচারি সাহায্য চেয়েছে, হয়তো তাই না করতে পারেনি। তুমি আর ঝামেলা করো না, ভাইকে ডেকে দাও। দূরে থাকলে দূরত্ব বাড়বে, তখন তৃতীয় পক্ষ মাঝখানে চলে আসবে। কখনো কখনো আমাদের চোখের দেখাও ভুল হয়। তুমি না বুঝলে কে বুঝবে বলো? অধরা খানিকটা ভেবে উত্তর দিল না। যেভাবে এসেছিল সেভাবেই কিচেনের দিকে চলে গেল। তাড়াতাড়ি করে একটা কাপে কফি ঢেলে নিজেদের কক্ষের দিকে এগিয়ে গেল। জুহি এতক্ষণ ওকে দেখছিল। জুবায়ের এখনো ঘুম থেকে ওঠেনি, ওর বিশ্বাস হচ্ছে না। গতকাল রাত থেকেই লোকটা লাপাত্তা। অধরা কক্ষে এসে কফিটা পাশে রেখে জুবায়েরের মাথার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ল। কতটা বছর একসঙ্গে আছে, কখনো আলাদা ঘুমানো হয়নি। লোকটা ওকে ছেড়ে একটা রাত কিভাবে পার করলো ওর বিশ্বাসই হচ্ছে না। ভালোবাসার মানুষের হঠাৎ এমন পরিবর্তন মেনে নেওয়া কঠিন। অধরার চোখ ছলছল করছে। নিজের অজান্তেই ডান হাতটা জুবায়েরের মুখের উপরে রাখল। কপালের উপরে চলে আসা চুলগুলো নাড়াচাড়া করতে লোকটা পিটপিট করে চোখ খুলে চাইল। অতিরিক্ত ঘুমের জন্য চোখে ঝাপসা দেখছে জুবায়ের। মুখের উপরে আসা মুখটা বেশ আপনার, নিজের একান্ত কাছের একজনের। ভেবে ওর ওষ্ঠে হাসি ফুটল। কিন্তু মুখ থেকে চরম কঠিন একটা শব্দ বেরিয়ে গেল। ফিসফিস করে উচ্চারণ করল, জুহি। নামটা অধরার কর্ণকুহরে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই ও জুবায়েরের থেকে হাতটা তুলে নিল। চোখ থেকে আপনা আপনি 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। সঙ্গে গাঢ় অভিমান ভর করল মনের মধ্যে। অধরা ছাড়বে না লোকটাকে। কথাটা ভেবেও দুম করে কিল বসিয়ে দিল জুবায়েরের বুকে। সঙ্গে এলোপাথারি মারতে মারতে ফুপিয়ে উঠল জুবায়ের হতবম্ব বউয়ের আচরণে। ও দ্রুত উঠে অধরাকে নিজের সঙ্গে জড়িয়ে নিয়ে বলল, আরে এমন করছো কেন? কি করেছি আমি? বলুন আমার নাম কি? আমাকে আপনার জুহি মনে হয়? জুবায়ের ওকে ছেড়ে দিয়ে অবাক দৃষ্টিতে চাইল। সামনে থাকা মেয়েটাকে চেনা লাগলেও হঠাৎ কেন জানি চিনতে পারছে না। নামটাও মনে নেই। আপাতত জুহি ছাড়া কোনো নামই মনে আসছে না। কেন এমন হচ্ছে? কান্নাকাটি করে মুখ ফুলিয়ে ফেলেছে অধরা। সময়ের সঙ্গে রাগ পানি হয়েছে, কিন্তু তার পরিবর্তে দুঃখ এসে ভিড় করেছে হৃদয় জুড়ে। জুবায়েরকে হারিয়ে ফেলার দুঃখ।
এইটুকু বুঝতে পেরেছে জুবায়ের একদম ঠিক নেই, কিছু একটা হয়েছে। লোকটা হঠাৎ এভাবে পরিবর্তন হয়ে যাবে যেটা ওর কল্পনার বাইরে ছিল। কি করবে বুঝতে পারছে না। জুবায়ের ওয়াশরুমে গোসল করছিল, খানিকটা পরেই বেরিয়ে আসলো। অধরাকে কাঁদতে দেখে দুই হাতে ওকে আগলে নিয়ে মুখটা নিচু করে বলল, আরে বাবা, কাদার মতো কিছু কি হয়েছে? এভাবে কান্নাকাটি করছো কেন? আমার ক্ষুধা পেয়েছে, খেতে দেবে না? জুবায়েরকে বেশ স্বাভাবিক মনে হচ্ছে। অধরা অবাক হলো কিছুটা। নাক টেনে টেনে উত্তর দিল, আপনি আমার নাম ভুলে গেছেন? কার সঙ্গে গুলিয়ে ফেলেছেন বলুন তো? আমার ভালো লাগছে না কিন্তু, রেগে যাব তখন বুঝবেন। জুবায়ের অধরার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। কিছু একটা ভেবে বলল, জুহি, আমার সঙ্গে মজা করছো কেন? কি হচ্ছে বলবে? অধরার থেকে দূরে থাকবে। ও তোমাকে উল্টোপাল্টা বুঝিয়ে দিচ্ছে, আর তুমি কান্নাকাটি করে আমাকে ভাসিয়ে দিচ্ছ। জুবায়েরের মুখে আবারও জুহির নামটা আপনা আপনি চলে আসলো। কি হচ্ছে? অধরার মাথার উপর দিয়ে যাচ্ছে। প্রচণ্ড হিংসা হচ্ছে জুহির কথা শুনে। বউয়ের চেহারা মনে আছে অথচ নামটা ভুলে গেছে। অধরা মানতে পারছে না। বিষয়টা নিয়ে কোনো রহস্য আছে কিনা দেখতে হবে। অধরার ধ্যান ভাঙল জুবায়েরের ফিসফিস আওয়াজ শুনে। ম্যাম, বাইরে যাবেন নাকি এখানেই থাকবেন? চলুন, যাচ্ছি। অধরা চুপচাপ বেরিয়ে আসলো। খাবার টেবিল আজ মোটামুটি মানুষ শূন্য। শুধুমাত্র জামশেদ আর জুহি বসে আছে। অধরা গিয়ে খাবারের প্লেট সাজিয়ে রাখল। জুবায়ের সেখানে গিয়ে বসতেই সোজাসুজি চোখ পড়ল জুহির দিকে। ওর কেমন জানি আবছা আবছা লাগছে। অনেক ভাবনা চিন্তার পরে হুট করে দাঁড়িয়ে গিয়ে মুখটা কঠিন করে বলল, ও এখানে কি করছে? ওকে কে এনেছে? ওর জন্য আমার বউ কান্নাকাটি করছে। মেজাজ খারাপ হচ্ছে কিন্তু। ভাই, তুমি এনেছো ওকে? জুবায়েরের অদ্ভুত কথা শুনে জামশেদের গলা আটকে গেল। খুক খুক করে কেশে ঢকঢক করে পানি খেয়ে নিজেকে ধাতস্থ করে উত্তর দিল, একদম আমাকে ফাঁসানোর চেষ্টা করবে না। বউয়ের প্রতি দরদ 16 আনা, আবার বাইরের মেয়েকে এনে ভাইকে ফাঁসানোর চেষ্টা চলছে। লজ্জা করছে না? লজ্জা করবে কেন? তুমি ছাড়া কে আছে যে ওই মহিলাকে এখানে আনবে? জুহি, তুমি ওকে এক্ষুনি বেরিয়ে যেতে বলো। আমার কিন্তু রাগ হচ্ছে। অতিরিক্ত রেগে গেলে অনর্থ ঘটে যাবে। জুবায়েরের কথা শুনে জুহির কপালে চিন্তার রেখা ফুটে উঠল। মনে মনে খারাপ একটা গালি দিল কোনো এক আগন্তুকের নামে। লোকটা কিসের বশ করেছে আল্লাহই ভালো জানে। জুবায়ের বউয়ের নাম ভুলেছে কিন্তু বউকে মনে রেখেছে। এটা কেমন বশ কে জানে। তবুও শেষ চেষ্টা হিসেবে বলল, জুবায়ের, আমাকে চিনতে পারছো না? আমি জুহি, তোমার ভালোবাসা। আমার দিকে একবার দেখো। জুবায়ের বিরক্ত হয়ে উত্তর দিল, দেখে কি করব? তুমি আগেও যেমন ছিলে এখনও তেমনই আছো। নতুন কিছুই তো দেখছি না। দেখতে আহামরি সুন্দরীও তো না। যাই হোক, তোমাকে আমি বিশ্বাস করছি না। খাওয়া শেষ করে চুপচাপ বেরিয়ে যাবে। আমার বউ তোমাকে পছন্দ করছে না। সত্যি আমাকে চিনতে পারছো না তুমি? জুহি বেশ অবাক হচ্ছে। এখানে আসার আগে ওকে ভালোভাবে বলা হয়েছে জুবায়ের পুরোপুরি ওদের বশে। তবে এখন কেন এমন ব্যবহার করছে বুঝতে পারছে না। তবে বুঝলো ওসব কালো জাদুতে বিশ্বাস করার উচিত হয়নি। জুহির ধ্যান ভাঙল সিঁড়ি দিয়ে হেঁটে আসা অল্প বয়সী একটা মেয়েকে দেখে। সাদা গাউনের সঙ্গে লাল রঙের ওড়না, মাথায় ঘোমটা টানা। মেয়েটাকে কেমন মোহনীয় দেখতে লাগছে। মেয়েটাকে দেখলে যে কারো হিংসা হবে। জুহি অবাক হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। উপস্থিত সকলের নজর মেয়েটার দিকে। কোহিনূর টান পায়ে হেঁটে এসে একটা চেয়ার টেনে বসে পড়ল। একবার জুহির দিকে চেয়ে খাবারে চামচ চালিয়ে দিয়ে বলল, মিসেস আফরান জুহি, আপনাকে আমার বাড়িতে স্বাগতম। এখানে আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? আপনার বাচ্চা দুটো কিন্তু বড্ড দুষ্টু। গতকাল রাত থেকেই কান্নাকাটি করছে। আপনি বাচ্চাদের বড্ড বেশি আহ্লাদ দিয়ে মানুষ করছেন। এটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না। কোহিনূর খেতে খেতে নিজের মনে কথাগুলো বলে দিল, কিন্তু জুহির খাওয়া বন্ধ।
নিজের পরিচয় এখানে ফাঁস হয়ে গেছে বুঝতে বাকি নেই, কিন্তু বাচ্চাদের কথা ভেবে ওর গলা শুকিয়ে আসছে। জামশেদ খাওয়া বন্ধ করে কোহিনূরকে দেখছে। মনের মধ্যে নানা রকম চিন্তা ভাবনার উদয় হচ্ছে। কোহিনূর জুসের গ্লাসে মুখ ডুবিয়ে পুনরায় বলল, আপনি চিন্তা করবেন না, ওদেরকে আমি যথেষ্ট সাবধানে রেখেছি। সমস্যা হচ্ছে ওদের যেখানে রেখেছি তার পাশে আমার সুন্দর একটা সুইমিং পুল আছে। পুলের শখের বশবর্তী হয়ে 10টার মতো কুমির রেখেছিলাম। বাচ্চারা এত দুষ্টু, বারবার সেখানে চলে যাচ্ছে। কখন না জানি ধুম করে পড়ে যায়। বুঝেন তো, কুমিরের আবার সুস্বাদু মাংস ভীষণ পছন্দ। আপনি কতদিন ওখানে থাকবেন বলে ঠিক করেছেন? প্যারা নেই, আপনার যতদিন ইচ্ছা থাকুন, ওদিকটা আমি দেখে নেব। কোহিনূর বেশ স্বাভাবিকভাবে খাচ্ছে আর কথা বলছে। অধরা ঠায় দাঁড়িয়ে মেয়ের কথাবার্তা শুনে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। উপস্থিত সকলের চোখে ভয়, বিশেষ করে জুহির। বাচ্চাদের জন্যই ওর এখানে আসা। জুবায়েরকে অর্ধেক সত্যি আর অর্ধেক মিথ্যা বলেছিল সেদিন। সত্যি হচ্ছে ওর কখনোই মৃত্যু হয়নি, বরং বয়ফ্রেন্ডের সঙ্গে পালিয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্রে। সেখানে গিয়ে বিয়ে করেছে, সেই ঘরে 2টো ছেলে মেয়ে আছে। মোটামুটি সুখের সংসার, কিন্তু কয়েকদিন আগে একটা লোকের প্ররোচনাতে পড়ে এখানে এসেছে। ভেবেছিল জুবায়েরের থেকে কিছু অর্থ নিয়ে ফিরে যাবে, এভাবে ফেঁসে যাবে কল্পনা করেনি। জুহি সবটা ভেবে ছলছল চোখে বলল, আমার বাচ্চাদের সঙ্গে কিছু করো না প্লিজ। তোমাকে ঠিক চিনতে পারলাম না। তোমার সঙ্গে আমার কিসের শত্রুতা? প্লিজ আমার বাচ্চাদের ছেড়ে দাও। আমি এখান থেকে আজকেই চলে যাব। প্লিজ বাচ্চাদের ছেড়ে দাও। কোহিনূর প্লেটে ডিম পোস্ট তুলে নিয়ে অন্য হাতে পানির গ্লাস এগিয়ে নিল। মনে হলো কিছুই শোনেনি। জুহি অস্থির হয়ে উঠেছে। কোহিনূর সেদিকে চেয়ে শীতল কণ্ঠে বলল, চলে যাবেন? কিন্তু কেন এসেছেন সেটা বলবেন না? এত তাড়া কিসের? আছেন কয়েকদিন, থাকুন, তারপর না হয় যাবেন। জুহি কোনো উত্তর দিল না। বুকের মধ্যে তোলপাড় হচ্ছে। কিভাবে বাচ্চাদের কথা ভুলে গেল এখন আফসোস হচ্ছে। কোহিনূর জুবায়ের দিকে চেয়ে ভ্রু নাচিয়ে বলল, জুসটা খান, ভালো লাগবে। ওটা সাইদের স্পেশাল জুস, একদম টাটকা। ওটা খাওয়ার পরে আপনাকে আমি সব প্রশ্নের উত্তর দেব। জুবায়ের বিস্ময়কর দৃষ্টিতে চেয়ে আছে কোহিনূরের দিকে। মেয়েটাকে চিনতে পারছে, কিন্তু নামটা ঠিক মনে করতে পারছে না। ও দ্রুত জুসটা ঢকঢক করে খেয়ে নিয়ে চোখ বন্ধ করল। কোহিনূর বাঁকা হাসল। জুবায়েরের বশ কেটে যাওয়া এখন সময়ের অপেক্ষা। সকালে আর রাতে জুসের সঙ্গে ওষুধ মিশিয়ে খাওয়ানো হয়েছে। সাইদ হেকিমের থেকে ওষুধ এনেছে। চুপচাপ বসে থাকার মতো হাতে পর্যাপ্ত সময় নেই। হঠাৎ কর্ণগোচর হলো, নোট তুমি? আমি কিছুতেই তোমার নামটা মনে করতে পারছিলাম না। কোথায় ছিলে তুমি? বাবাকে তোমার মনে পড়েনি? কেন করলে এমন? জুবায়ের নিজের স্থান ছেড়ে কোহিনূরের পাশে গিয়ে ওকে বুকের সঙ্গে জড়িয়ে নিল। অধরা বুঝতে পারছে না কিছু সময়ের মধ্যে জুবায়ের হঠাৎ আগের ফর্মে কিভাবে ফিরে আসলো। তবেও খুশি হলো। সকলে যখন কোহিনূরকে নিয়ে বিজি হয়ে পড়ল, জুহি চুপচাপ সরে পড়ল। সাইদ গেল ওর পিছু পিছু। কোহিনূর সেদিকে তাকিয়ে বাঁকা হাসল। হাঁটুর মধ্যে মাথা রেখে বসে আছে পাথর। অতীত বর্তমানের মুখোমুখি হয়ে মন মেজাজ বিষিয়ে আছে। সকলের সঙ্গে ওকে ফিরিয়ে আনা হয়েছিল, কিন্তু ওর স্মৃতির গোলক এতদিন আটকে রাখা হয়েছিল। ওয়াসিম খান নিজের কাজে ওকে ব্যবহার করার জন্যই এমনটা করেছে, সেটা বুঝতে ওর বাকি নেই। রাতে অর্ধমানবে রূপান্তরিত হওয়ার পর সবটা সামনে এসেছে। গোলক আপনা আপনি ওর কাছে ফিরে এসেছে। দাদু এই জন্য ওকে চোখে চোখে রাখে। পাথর কোহিনূরকে ভেবে কষ্ট পাচ্ছে। এভাবে ফিরবে বলে তো জাদুলিপিতে নিজের ইচ্ছেগুলো লিখে রাখেনি। বাবাকে এখন ভীষণ প্রয়োজন। কথাটা ভেবেও দ্রুত বিছানা থেকে উঠে পড়ল। আনমনেই দেয়ালের দিকে এগিয়ে গেল। লম্বা সরু রাস্তা পেরিয়ে ভদ্রলোকের সামনে যেতেও সময় লাগলো না। বিশাল কক্ষের মাঝখানে ছোট্ট একটা পালঙ্ক রাখা। ভদ্রলোক বালিশে হেলান দিয়ে গভীর মনোযোগ দিয়ে বই পড়ছে।
পাথর হন্তদন্ত হয়ে বাবার পাশে গিয়ে বসে পড়ল। হঠাৎ ছেলেকে দেখে উনি অবাক হলেন না। বই থেকে চোখ সরিয়ে ছেলেকে একবার দেখে নিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, অবশেষে সবটা মনে পড়ল। তোমারই অপেক্ষায় ছিলাম। আগেই বলেছিলাম কোহিনূরের থেকে দূরে থাকো। এতটা যন্ত্রণা পাবে আমার জানা ছিল। পাথর চুপচাপ বাবার হাত থেকে বইটা সরিয়ে নিয়ে কোলের উপরে মাথা রাখল। বাবা নামক মানুষটার ভালোবাসা কখনো সেভাবে উপলব্ধি করা হয়নি। আজ কেমন অসহায় লাগছে। পাথরকে চুপচাপ দেখে উনি ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, সবটা না জেনে ভাবে কষ্ট পাওয়ার মানে আছে? পাগলামি করো না। কষ্টের দিন ভুলে গিয়ে যা তোমার তা নিজের করে নাও। কোনটা আমার বাবা? ও তো ফিরবে না কখনো। তোমার জাদুলিপি আমার সঙ্গে মজা করেছে। আমি ওখানে যেটা লিখেছিলাম সেটা হয়নি। কোহিনূর নেই বাবা। আচ্ছা, কোহিনূর আসলে কি সেটা কি তুমি জানো? না জেনেই কষ্ট পাচ্ছ। যাও রহস্যের সমাধান করো। কোহিনূরের আদলে যে আছে সে আসলে কে জানবে না তুমি? বাবার কথা শুনে পাথর চট করে মাথা তুলে চাইল। বুঝতে না পেরে জিজ্ঞাসা করল, ওটা কোহিনূর ছিল, কিন্তু ওই মৃত্যু? আমি বললে তুমি মানবে কেন? নিজে খোঁজ করে সবটা জানো, তবেই না শান্তি পাবে। কোথা থেকে শুরু করব? সুলতান হাউসের কোনো এক কক্ষে তোমার সব প্রশ্নের সমাধান আছে। আশা করি সবটা তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে। পাথর হন্তদন্ত হয়ে উঠে বসল। বাবাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে যেভাবে এসেছিল সেভাবেই বেরিয়ে গেল। শিকদার হাউসে গুরুত্বপূর্ণ একটা মিটিং বসেছে। রিজু শিকদারের মা গত হয়েছেন বছর খানিকটা আগে। সকল সম্পত্তি রিজু নিজের নামে করে নিয়েছিল, ভাইদের ফাঁকি দিয়ে। জার্মানিতে নিজের স্ত্রী পুত্র আর 2 স্ত্রী নিয়ে ওর একার বসবাস। বাকি ভাইরা নিজেদের মতোই আলাদা থাকে, ওর সঙ্গে যোগাযোগ বন্ধ। রিজুর মেজাজ চরম খারাপ। অনেক কাঠখোট্টা পেরিয়ে বাবা মায়ের সম্পত্তি দখল করেছে, যার সবটা দখল হবে ভাবতে পারছে না। সুলতান গ্রুপ থেকে নোটিশ এসেছে, সেখানে অধরা বাড়ি তার বাবা নওশাদ বাড়ির সম্পত্তি ফেরত চেয়েছে। আগে 2 পক্ষের একটা মিটিং ডাকা হবে, তারপর বাকিটা কোর্ট দেখে নেবে। এতদিন পরে নওশাদ বাড়ির মেয়ে ফিরবে রিজু ভাবতেও পারেনি। ভয় হচ্ছে। সঙ্গে অরিত্রী নিখোঁজ গতকাল রাত থেকে। রাগারাগি করে মেয়েটাকে অতিরিক্ত মারধর করাটা ঠিক হয়নি। কোথায় আছে জানাটা খুব দরকার ছিল। তবুও যেতে পারছে না। রিজুর ধ্যান ভাঙল মাহিমের আওয়াজ শুনে। অধরা বাড়ি আপনার ফুফাতো বোন, তাই না? নওশাদ বাড়ি নিখোঁজ ছিলেন। আপনার বাবা মা তাদের দেখাশোনা করেছে। সম্পত্তি নিতে হলে এত বছর কোথায় ছিলেন? তাছাড়া হঠাৎ আজ কেন সম্পত্তি চাইছে বুঝতে পারছি না। আপনি বরং ভদ্রমহিলার সঙ্গে দেখা করুন। ওনার স্বামীর এত টাকা পয়সা থাকতে উনি আমাদের দিকে নজর দিয়েছে কেন? অদ্ভুত মহিলা। রিজু ছেলের কথা শুনে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। যে সম্পত্তির জন্য একদিন নিজের আপনার লোকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল, আজ সেটাই চলে যেতে চলেছে। কি করবে মাথায় কাজ করছে না। হাতের ফোনটা অনবরত বেজে চলেছে। রিজু ধাতস্থ হতেই ফোনটা চোখের সামনে তুলে ধরল। টেক্সট এসেছে, আগামীকাল সুলতান হাউসে নিমন্ত্রণ পেয়েছে। কিছু একটা ব্যবস্থা সেখানে করে ফেলবে। কিন্তু প্রশ্ন জাগ্রত হলো, অরিত্রী কোথায়? মানুষের করা প্রায় প্রতিটা পাপের অন্যতম কারণ হচ্ছে অর্থ। মানুষ ক্ষমতার দম্ভ আর টাকার অহমিকাতে পড়ে নিজেকে ভুলে গিয়ে দুনিয়ার ভোগবিলাসে মেতে ওঠে। পরবর্তীকালে কি হবে ভাবে না। প্রতিযোগিতা করে সবাইকে পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে চেষ্টা করে। এখানে অনেকেই সফল হয়, আবার অনেকে মুখ থুবড়ে পড়ে কালের গর্ভে। সফলতার জন্য মানুষ খারাপ পথ অবলম্বন করতেও দ্বিধা করে না। তাই তো কোহিনূরের জন্য সকলে এমন উন্মাদ। কোহিনূর যার সঙ্গে থাকবে সে হবে শক্তিশালী আর বিপুল সম্পদের মালিক। অথচ এই কোহিনূর পৃথিবীতে নতুন কিছু সৃষ্টিতে সাহায্য করেনি, বরং ধ্বংসকারী হিসেবে ইন্ধন জুগিয়েছে। তবুও মানুষ পাগল হয়ে ওকেই খোঁজ করছে।
কোহিনূরের কক্ষে ছোটখাটো একটা জটলা তৈরি হয়েছে। অধরা মেয়েকে প্রশ্ন করে অতিষ্ঠ করে তুলছে। ও কিছুতেই রিজু শিকদারের সম্পত্তি দাবি করে আইনি পদক্ষেপ নেবে না। যেখানে ওর বাবা সবটা ছেড়ে এসেছিল সেখানে ও কেন দাবি করবে বুঝতে পারছে না। জামশেদ কোহিনূরের পক্ষে সব সময় আছে তাই বলল, আম্মাজান, আমি তোমার সঙ্গে আছি। তোমার যেমন ইচ্ছে তেমন করবে, কেউ বাধা দেবে না। বেশ ভালো একটা কাজ করেছো। রিজু শিকদার আমার সঙ্গে একদিন ঝামেলা করেছে। 2 নাম্বার কাজকর্ম হয় ওর কোম্পানিতে। আমি সবটা জানি। কোহিনূর চাচ্চুর কথা শুনে হাসল। জুবাইর কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল, বুঝলাম না তুমি হঠাৎ ওদের নিয়ে কেন ঝামেলা করছো? আমার কোনো সম্পত্তি লাগবে না, যা আছে যথেষ্ট। অতিরিক্ত কিছু করলে আল্লাহ নারাজ হবেন। তুমি বলো তোমার কি প্রয়োজন, আমি তোমাকে সবটা দেব, প্রমিস করছি। নিজের সম্পত্তি ফিরিয়ে নিলে আল্লাহ নারাজ কিভাবে হবেন একটু বুঝিয়ে বলবে? আমি কারণ ছাড়া কিছুই করছি না। আমার বাবা মা নিখোঁজ, ওদের উদ্ধার করাটা প্রয়োজন। আমাকে আমার মতো কাজ করতে দাও প্লিজ। ওনাদের খোঁজ করা আমার দায়িত্ব। কোহিনূরের যুক্তি ফেলে দেওয়ার মতো না। অধরা বুঝতে পেরে শান্ত হলো। জুবাইরের মনে এখনো অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কোহিনূর কোনো প্রশ্নের উত্তর করেনি। সবাইকে ধরে ধরে নিজের কাহিনী বলার মতো কিছুই হয়নি। সময় হলে এমনিতেও প্রকাশ পাবে। আলোচনা সভায় তেমন গুরুত্বপূর্ণ কোনো আলোচনা হলো না বিধায় একে একে সকলেই বেরিয়ে গেল। কোহিনূর বালিশে হেলান দিয়ে বসে আছে। হঠাৎ শরীরের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। হয়তো কিছুক্ষণ পরেই অচেতন হয়ে পড়বে। সাইদ গেছে হেকিম সাহেবের কাছে ওষুধ আনতে। কখন ফিরবে বলা মুশকিল। আপাতত চুপচাপ থাকতে হবে। অফিসে যাওয়ার দরকার নেই। যেটুকু প্রয়োজন ছিল করে ফেলেছে। এসব অফিস ব্যবসা বা টাকা পয়সা ওকে টানে না। কোহিনূরের ধ্যান ভাঙল বেলকনিতে লাফিয়ে পড়ার শব্দ শুনে। বিছানা ছেড়ে নামার বিন্দু পরিমাণ ইচ্ছা নেই। তাই নিজের সুরক্ষার জন্য আঙুল থেকে নীল রঙের পাথরের তৈরি আংটিটা সামনে তুলে ধরল। এটা গালিবকে দিয়েছিল 10তম জন্মদিন উপলক্ষে। পূর্বে এটা কোনো আংটি ছিল না, লকেট টাইপ ছিল। সেটাই ভেঙে এমন করে তৈরি করা হয়েছে। কোহিনূর আংটির গুণাগুণ সম্পর্কে জানে। এটা বিশেষভাবে তৈরি যেটা ওকে বিপদ থেকে রক্ষা করবে। কথাগুলো ভেবে ও চোখ বন্ধ করল। বেলকনিতে যেই আসুক ওকে কিছু করতে পারবে না, এটাই ভরসা। থমথমে মুখ নিয়ে বসে আছে অধরা। জুবাইর বউয়ের রাগ ভাঙানোর চেষ্টা করছে, কিন্তু ফলাফল শূন্য। বেচারা 100-র উপরে সরি বলেছে, কান ধরেছে, কিন্তু অধরা ফিরেও দেখেনি। জুবাইর হতাশ হয়ে পুনরায় সামনে এগিয়ে গিয়ে বলল, এবারের মতো ক্ষমা করো প্লিজ। আমার ভুল হয়েছে। জীবনেও কাউকে সাহায্য করতে গাড়ি থামাবো না। তাছাড়া তোমার সঙ্গে কিন্তু আমি কোনো খারাপ আচরণ করিনি। সেদিন রাতে তুমি নিজে থেকে আমার কক্ষে আসোনি। আমার দোষটা কোথায়? জুবাইরের কথা শুনে অধরা বিরক্ত হলো। ভ্রু কুঁচকে উত্তর দিল, আপনি তুলসী পাতা, আপনার আবার দোষ কোথায়? আসলে দোষটা আমার। আপনার যে পুরাতন প্রেমিকা দেখে ভালোবাসা মনের কোণে দোলা দিয়েছিল, আমি সেটা বুঝতেই পারিনি। তো এখানে কি করছেন? আপনার জুহিকে খোঁজ করুন। গিয়ে দেখুন বেচারি কোথায় গেছে। খোঁচা দিয়ে কথা বলছো কেন? আচ্ছা, পৃথিবীর সব বউয়েরা কি তোমার মতো বরে প্রাক্তন নিয়ে খোঁচা দিয়ে কথা বলে? পৃথিবীর সব বউয়েরা কি করে জানি না, তবে আমি কিন্তু আপনাকে ক্ষমা করছি না। সপ্তাহখানিকটা আগে কি করেছিলেন মনে আছে? সামান্য কারণে শাস্তি দিলেন, আমিও এবার দেব। দিন এসেছে, ভুলে যায়নি। অধরার কথা শুনে জুবাইর ঠোঁট কামড়ে হাসল। দুষ্টু বুদ্ধি মাথায় ঘুরপাক খাচ্ছে। তাই বিড়বিড় করে বলল, আমি যেমন শাস্তি দিয়েছি তুমিও তেমন দাও না। আমি এক পায়ে রাজি। তোমার সপ্তাহখানিকটা না, বরং মাসখানেক সময়ের দায়িত্ব আমার। নিজ হাতে খাওয়ানো থেকে শুরু করে গোসল, এমনকি ঘুম পাড়িয়ে পর্যন্ত দেব। প্রমিস করছি। অধরা ভেঙচি কেটে বলল, আমি আপনার মতো টিনেজার টাইপ না। তাই সব ফালতু কাজকর্ম আমার পছন্দ না। মাসখানেক আমি অন্য রুমে থাকব।
বিশেষ দরকার ছাড়া আপনার সঙ্গে আমার দেখা হচ্ছে না, এটাই আপনার শাস্তি। না মানলে আমি কিছুদিন বাড়ি ছেড়ে বাইরে থাকব। এখন বুঝে নিন কি করবেন। অধরার কথা শুনে জুবায়ের থমকে গেল। মাসখানেক বউকে না দেখে থাকা ওর দ্বারা সম্ভব না। কি সাংঘাতিক মেয়ে! জুবায়ের তীব্র প্রতিবাদ করে উত্তর দিল, একদম না, তুমি কোথাও যাবে না। শোনো, ভুল করলে ক্ষমা করতে হয়। আল্লাহ যেখানে রহিম রহমান, সেখানে তুমি তার সৃষ্টি হয়ে আমার উপরে এমন জুলুম করবে? স্বামীদের কথা মানতে হয় জানো না? তুমি রুমে থাকো নিজের মতো, আমি বিরক্ত করব না। না ডাকলে বিছানায় পর্যন্ত যাচ্ছি না। অধরা কিছু একটা ভেবে দাঁতে দাঁত চেপে উত্তর দিল, আমার একটা প্রাক্তন থাকলে বুঝতেন কেমন লাগে। আপনার 14 পুরুষের সৌভাগ্য আমার মতো নির্ভেজাল বউ পেয়েছেন, কিন্তু আফসোস কদর করতে পারলেন না। কিভাবে কদর করব একটু বুঝিয়ে দাও না। সকাল বিকাল রাত সবসময় কদর করব। বউয়ের আফসোস পূরণ করে তবেই আমার শান্তি। জুবায়ের বেশ গম্ভীরভাবেই কথাটা বলছে, কিন্তু ওষ্ঠে হাসির সূক্ষ্ম রেখা। অধরা কপাল চাপড়ে চুপ করল। লোকটার সঙ্গে তর্কাতর্কি করার কোনো মানেই হয় না। অধরা বিছানা থেকে বালিশটা ছুঁড়ে দিয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল। জুবায়ের অসহায় মুখ করে বালিশটা তুলে নিয়ে সোফায় গিয়ে বসল। কান ধরল জীবনে আর জুহির মুখ দেখবে না। কফি খেতে ইচ্ছে করছিল, তাই চুপচাপ বেরিয়ে আসলো। অধরা রান্নার কাজকর্ম নিজে করে, কিন্তু আজ ওকে কফি না দিয়ে ঘুমিয়ে গেল। জুবায়ের আফসোস করতে করতে নিজে গিয়ে কফি তৈরি করে কিচেন থেকে বেরিয়ে আসলো। কতদিন নিজ হাতে কফি করেনি মনে নেই। দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার চুমুক দিয়ে ফেলে দিতে গিয়েও গিলে নিল। বাজে স্বাদ, তবুও কিছু করার নেই। কয়েক চুমুক নিয়ে ডাইনিং টেবিলের উপরে কাপ রেখে সিঁড়িতে পা রাখতে গিয়ে হঠাৎ ও থমকে গেল। বহুকাল পরে সিঁড়ির ভেতরে থাকা গোপন কক্ষ থেকে ঠুকঠাক আওয়াজ ভেসে আসছে। সকলে নিজ নিজ কক্ষে ঘুমিয়ে আছে, বাইরে কেউ নেই। জুবায়ের হন্তদন্ত হয়ে সিঁড়ি থেকে নেমে দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। পাশে রাখা চাবি দিয়ে দরজা খুলতেই চমকে গেল। ওর সামনে পাথর দাঁড়িয়ে আছে। জুবায়ের ওর পা থেকে মাথা অবধি চোখ বুলিয়ে নিল। ছেলেটার পরনে থাকা নীল শার্টের উপরে কালো কোট ফর্সা ত্বকের সঙ্গে ফুটে উঠেছে। পায়ে সাদা রঙের জুতা, প্যান্ট আবার কালো। এমন এলোমেলো ড্রেসের আইডিয়া ওকে কে দিয়েছে কে জানে। জুবায়ের আপাতত সেটা নিয়েই চিন্তিত। শ্বশুর মহাশয় কেমন আছেন? তা কেমন দেখলেন? আমাকে দেখতে সুন্দর লাগছে, তাই না? জুবায়ের খুক খুক করে কেশে ফেলল। ছেলেটা আস্ত পাজি, বুঝতে বাকি নেই। কিন্তু ও এখানে কি করছে বুঝতে পারছে না। কোহিনূর ফিরেছে, পাথর ফিরবে, এটা ওর জানা ছিল, কিন্তু এভাবে কেন? তুমি এখানে কি করছো? কি মতলব তোমার? ওয়াসিম খানের সঙ্গে মিলে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছো, সেটা কিন্তু আমার কানে এসেছে। নিজের ভালো পাগলেও বোঝে। ফিরে যাও, নয়তো ভালো হবে না। জুবায়ের বেশ রাগ নিয়েই কথা বলছে, কিন্তু পাথরের কোনো হেলদোল হলো না। বরং মুখে হাত রেখে চিন্তিত হয়ে বলল, আপনার মেয়েকে সঙ্গে নিয়ে তবেই ফিরছি। আচ্ছা, আপনার সমস্যা কি বলবেন? শুনেছি বাঙালিরা জামাইকে আদর যত্ন করে ভোজন করাতে পছন্দ করে। আর আমার কপালে দেখুন, খাটাস টাইপ শ্বশুর পড়েছে, যে আমাকে দেখতেই পারে না। আফসোস হচ্ছে জানেন, শাশুড়ি আম্মা এই জন্য আপনাকে বেঘর করেছে, সেটা বুঝতে পারছি। পাথরের কথা শুনে জুবায়ের চোখ বড় বড় করে ফেলল। এই ছেলে যে ওদের কথা লুকিয়ে লুকিয়ে সবটা শুনে নিয়েছে। এমন জামাই থাকলে শত্রুর দরকার হবে না, মান ইজ্জত এমনিতেই নিলামে চড়বে। জুবায়ের তেড়ে গিয়ে বলল, এই, তোমার লজ্জা করল না? শ্বশুর শাশুড়ির কক্ষে উকিঝুঁকি কাটতে? আমার মেয়েকে আমি জীবনেও তোমার সঙ্গে পাঠাবো না। আর কিসের জামাই শুনি? কোহিনূর নেই, তুমি আসতে পারো। কোহিনূরের মতো দেখতে হলে কি সে কোহিনূর হয়ে যাবে? পাথর সামনে হাত বাড়িয়ে একটা ডায়েরি দেখিয়ে ইশারা করল, দেখুন এটা। কোহিনূর সম্পর্কে জানতে আমার কিছুই বাকি নেই। আর আমি না ইচ্ছে করে আপনাদের ঝগড়া দেখিনি। আপনার মেয়ে নিজের কক্ষ বন্ধ রেখেছে, তাই আপনাদের কক্ষের বেলকনি দিয়ে ভেতরে প্রবেশ করেছি।
তখনই শুনলাম, যাই হোক, আমি কিন্তু শাশুড়ি আম্মার পক্ষে। পাথর কথা বলতে বলতে ভেতরে চলে গেল। জুবায়ের গেল ওর পেছনে। আলমারির কাগজপত্র সব এলোমেলো করে ঘাটাঘাটি করা, আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। জুবায়ের ভেবেছিল আচ্ছা করে বকাবকি করবে, কিন্তু আপাতত সেই ইচ্ছা দমন করল। কোহিনূরের বিষয়ে জানতে হলে এই ছেলেকে হাত করতে হবে। জুবায়ের জামাই হিসেবে একদম চাইছে না পাথরকে মেনে নিতে। বাঙালি ছেলে ছেড়ে এই ভিন্ন বর্ণের ছেলেকে মানতে একদমই মন সাড়া দেয় না। আমি দুঃখিত শ্বশুর মশাই, আপনাকে আমি কোহিনূরের বিষয়ে আপাতত কিছুই বলতে পারছি না। কক্ষে ফিরে যান, শাশুড়ি আম্মা উঠে গেছেন আর আপনাকে খোঁজ করছেন। আমি আপনাদের ক্ষতি করব না, প্রমিস। অনেক কিছুই জানার আছে, সবটা জেনেই আপনাকে বলবো। পাথর বলতে বলতে ঝড়ের গতিতে বেরিয়ে গেল। জুবায়ের চমকে উঠে বেয়াদব বলে গালি দিতে ভুল করল না। সুলতান হাউজে পরিবার নিয়ে বসে আছে রিজু শিকদার। দুই ছেলে আর স্ত্রীকে নিয়ে বাইরে যাওয়ার সৌভাগ্যর খুব একটা হয় না। আজ নিহায়েত স্বার্থের জন্যই আসতে হলো। কিছুক্ষণ আগে কাজের মেয়েটা নাস্তা দিয়ে গেছে। মাহিম এদিক ওদিক নজর করছে দৃষ্টিকে দেখার জন্য। তুহিন বেশ শান্ত, চুপচাপ চোখ বন্ধ করে কফিতে চুমুক দিচ্ছে। মনে হচ্ছে অমৃত গ্রহণ করছে। বাইরের জগতে ওর কোনো মাথা ব্যথা নেই। নির্জনতা কাটিয়ে হইচই করে দৃষ্টি আর আলফা ভেতরে প্রবেশ করল। টেনিস খেলতে গিয়ে ঘেমে ঘেটে একাকার অবস্থা ওদের। তাই কোনো রকমে হাই হ্যালো বলে নিজেদের কক্ষের দিকে এগিয়ে গেল। ঠিক তখনই নিচে নামল জুবায়ের আর অধরা। অধরার চোখ আর নাকের ডগা লাল হয়ে আছে। বাবা মায়ের কথা মনে পড়ছে সকাল থেকে। তখন থেকে কান্নাকাটি করেছে, তবু জুবায়েরকে পাশে ঘেঁষতে দিচ্ছে না। জুবায়ের আলাপ করে সামনে বসতেই রিজু বলে উঠল, জানেন তো, আপনার দাদা শ্বশুরকে শেষ বয়সে আমার বাবা মা দেখাশোনা করেছিলেন। ওনারা ছেলের জন্য অনেক কান্নাকাটি করতেন, কিন্তু তখন আপনার শ্বশুর কিন্তু যায়নি। সে যাই হোক, আপনাদের এত এত টাকা পয়সা থাকতো, আমাদের দিকে নজর দিচ্ছেন, কাজটা কি ঠিক হচ্ছে? জুবায়ের চুপচাপ আছে, কি বলবে বুঝতে পারছে না। তবুও মলিন হেসে বলল, দেখুন, আমার ওসবে কোনো লোভ নেই, কিন্তু আমার ছেলে মেয়েদের উপরে আমি কিছুই বলতে পারবো না। ওরা চেয়েছে তাই নোটিশ পাঠিয়েছে, এখানে আমার কোনো হাত নেই। তাছাড়া আমার শ্বশুরের কয়েক কোটি টাকার সম্পত্তি ছিল, আপনারা সেগুলো অনেক বছর ভোগ করেছেন। এটা কিন্তু অন্যায়। দেখাশোনা করেছেন, বিনিময়ে ফল পেয়েছেন, এখন ছেড়ে দিন। এগুলোর প্রকৃত মালিক আমার স্ত্রী। ও ইচ্ছে করলে সবটা বিক্রি করতে পারে, এটা তো মানছেন। জুবায়ের বেশ বিনয়ের সঙ্গেই কথা বলছে। রিজুর কপালে চিন্তার রেখা, এসির মধ্যেও ঘামছে। হঠাৎ পাশ থেকে রিজুর স্ত্রী বলে উঠল, জুবায়ের ভাই, এসব টাকা পয়সা রাখুন দেখি। কতকাল পরে দেখা হলো। আমাদের আত্মীয়তার সম্পর্ক নতুন করতে আমার ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ের কথা ভাবছি। শুনেছি আপনার মেয়ে আছে, আমাদের ওখানে সে তো নোটিশ পাঠিয়েছে। একবার দেখাবেন ওকে? জুবায়ের বেশ বিরক্ত হলো এমন কথা শুনে। মাহিম ভ্রু কুঁচকে আছে। জুবায়ের ফারুকের মেয়ে আছে ওর জানা ছিল না, তবে মনে মনে মায়ের বুদ্ধির প্রশংসা করল। দৃষ্টির চেয়ে জুবায়ের ফারুকের মেয়েকে বিয়ে করলে সম্পত্তির পরিমাণ অধিক পাবে, এটা শিওর। বাবা মা মিলিয়ে সম্পত্তির পরিমাণ নেহায়েত কম হবে না। ওর ধ্যান ভাঙল সিঁড়িতে দাঁড়িয়ে থাকা মানবীকে দেখে। কোহিনূর দৃষ্টি আর আলফার হাত ধরে নেমে আসছে। মেয়েটা অসুস্থ দেখেই বোঝা যাচ্ছে। রিজু চমকে উঠে বলল, আরে কোহিনূর, তুমি এখানে? ওর কি হয়েছে? আমার নিখোঁজ ভাইয়ের মেয়েটা এমন অসুস্থ, অথচ আমি কিছুই জানি না। অধরা উঠে গিয়ে মেয়েকে নামতে সাহায্য করতে করতে উত্তর দিল, এটা আপনার ভাইয়ের মেয়ে, কে বলেছে? ও আমার মেয়ে কোহিনূর ফারুকী। মাহিমের চোখে বিস্ময় খেলা করছে, তুহিনের চোখে মুগ্ধতা প্রকাশ পাচ্ছে। সেদিন রাতে মেয়েকে দেখেছিল রাস্তায়, তারপর থেকে খাওয়া ঘুম সব উবে গেছে। কোহিনূর ততক্ষণে সোফায় হেলান দিয়ে বসেছে। আলফা পাশ থেকে ওর হাত ধরে রেখেছে। টাকা পয়সা বড্ড খারাপ জিনিস,
সম্পর্ক নষ্ট করতে জুরি মেলা ভার। আশা করি আমার মায়ের সম্পত্তি খুব দ্রুতই ফিরিয়ে দেবেন, নয়তো এটা নিয়ে অনেক ঝামেলা হবে। আমি উকিলের সঙ্গে কথা বলেছি, আপনারা কিছুই করতে পারবেন না। কোহিনূর চোখ বন্ধ রেখে কথাগুলো বলে দিল। রিজুর বুদ্ধি ঘেটে গেছে। মেয়েটার পরিচয় জানতে এত বড় ভুল করলো, কিন্তু কিভাবে সম্ভব? মাহিম মুখে হাত রেখে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। নিজের মুখোশ নিজেই উন্মোচন করে ফেলেছে। কোহিনূরের উপরে চটে গিয়ে এমন পদক্ষেপ নিয়েছে বুঝতে পারছে। নির্জনতা কাটিয়ে ছটফট করে বলে উঠল, কোহিনূর, তোমার সঙ্গে একান্তে একটু কথা বলা যাবে? আমার কিছু বলার ছিল, প্লিজ না করো না, বেশি সময় নেব না। কোহিনূর একান্তে কথা বলার পর্যায়ে নেই। সাঈদ এখনো আসেনি। শরীর ক্রমাগত খারাপ হচ্ছে, তবুও বলতে রাজি হলো। আলফা ওকে কক্ষ পর্যন্ত এগিয়ে দিল। মাহিম কোহিনূরের কক্ষে এসে অবাক হচ্ছে। চমৎকার সাজানো গোছানো আর কারুকার্য খচিত আসবাবপত্র। কোহিনূর সোফায় হেলান দিয়ে বসতে বসতে বলল, যা বলার বলে ফেলুন, হাতে সময় কম। মাহিম নজর সরিয়ে নরম কণ্ঠে বলল, সেদিন আমার মন মেজাজ ভালো ছিল না, তাই এমন খারাপ ব্যবহার করে ফেলেছি। প্লিজ ওসব ভুলে গিয়ে আমাকে ক্ষমা করে মায়ের প্রস্তাবটা মেনে নাও। প্রমিস, তোমাকে ভালো রাখবো। কোহিনূর তাচ্ছিল্যপূর্ণ হাসল। মানুষ অর্থের জন্য কিভাবে বদলে যায়। আপনাকে বিয়ে করে আমার কি লাভ মিস্টার মাহিম রিজওয়ান? সেই তো আমার মায়ের পয়সাতে বসে বসে খাচ্ছেন, এখন আবার বুদ্ধি করেছেন কিভাবে আমার বাবারটাও দখল করা যায়। চমৎকার বুদ্ধি আপনাদের। কোহিনূরের কঠিন জবাব শুনে মাহিম থমকে গেল। রাগ হচ্ছে, কিন্তু নিরুপায় এখানে ঝামেলা করলে চলবে না। আমাকে অপমান কেন করছো? আমিও সব ভেবে বলিনি। তোমাকে ভীষণ পছন্দ আমার। টাকা পয়সা কিছুই লাগবে না, আমি শুধুমাত্র তোমাকে চাই। মাহিমের কথা শেষ হলো না। বেলকনি থেকে পাথর এগিয়ে আসতে আসতে জবাব দিল, ওকে স্পর্শ করে দেখাও যদি পারো। প্রমিস, বিয়েতে আমার কোনো অসুবিধা নেই। বউয়ের বিয়েতে ইমরোজ খান পাথর দুনিয়া জানিয়ে দেবে। মাহিম চোখ বড় করে তাকিয়ে আছে। ইমরোজ খানকে এখানকার প্রায় সকলেই চেনে। কিছুদিন আগে একটা বারে আগুনের ঘটনাকে কেন্দ্র করে সকলের নজরে এসেছিল। সেখান থেকেই বেশ ফেমাস। তাছাড়া খান গ্রুপের সুনাম আছে অনেক। বড় দুটো ফ্যাক্টরিতে কত শত লোকজন কাজ করে। সেই লোকটা এখানে কি করছে বুঝতে পারছে না। তাই কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল, আপনি এখানে? পাথর দ্রুত গতিতে কোহিনূরের পাশে বসে গেল। মেয়েটাকে নিজের সঙ্গে জড়িয়ে নিয়ে কপালে হাত রেখে কিছু একটা পরীক্ষা করল। ততক্ষণে কোহিনূর অচেতন হয়ে পড়েছে। কি হচ্ছে কিছুই খেয়াল নেই। পাথর কোহিনূরের শুকনো মুখের দিকে তাকিয়ে জবাব দিল, আপনি এখন আসুন, ও অসুস্থ, পরে আসবেন, তখন ওর থেকে সবটা জেনে নেবেন। মাহিম বাধ্য হলো বেরিয়ে আসতে। পাথর কোহিনূরকে বিছানায় রেখে দরজা বন্ধ করে পুনরায় ফিরে আসলো। চিন্তিত হচ্ছে। মেয়েটার শরীরের উত্তাপ ক্রমাগতই বৃদ্ধি পাচ্ছে। প্রশ্ন জাগলো, ওকে বশে আনতে কালো জাদু করা হচ্ছে না তো?